আচ্ছা, তো আজকে হচ্ছে আমাদের ম্যাথ ক্লাস 3, যেটা হচ্ছে ডেসিমাল এন্ড ফ্র্যাকশন। আচ্ছা, তো ডেসিমাল আর ফ্র্যাকশন ক্লাস শুরু করার আগে আমাদের তো এই দুইটা দ্বারা কি বুঝায় তা জানতে হবে আগে। তো ডেসিমালের বাংলা হচ্ছে দশমিক, আর ফ্র্যাকশন কি? ভগ্নাংশ। তো একজন একটা করে এক্সাম্পল বলো তো, যে দুইটা আসলে ডেসিমাল আর একটা ফ্র্যাকশন। এক্সাম্পল বলো দুইজন, আর দুইটা বলো একজনই। 10 and 1/5. আর ডেসিমাল মানে দশমিক। 0.1. হ্যাঁ, আচ্ছা, 0.1। আর এটা হচ্ছে দশমিক ভগ্নাংশ মানে হাফ, এমন হতে পারে। আচ্ছা, তুমি হয়তো 10 বলছিলে, এটা ঠিক আছে, দশমিক সংখ্যা ব্যবস্থা, সংখ্যা পদ্ধতি আমরা ওই সেন্সে বলতেছি না এখানে। দশমিক বলতে দশমিকই বোঝাচ্ছি, ঠিক আছে। এই জন্য 0.1, মানে আইসিডির সেন্স আনা যাবে না, ম্যাথের সেন্সে থাকি। আচ্ছা, তো ডেসিমাল মানে 0.1, ফ্র্যাকশন মানে হাফ বা 1/2, এইটাই আর কি, ঠিক আছে। এখন আমরা ম্যাথ গুলা করবো হচ্ছে এই রিলেটেড, যেখানে আমরা দশমিকও দেখবো, ভগ্নাংশ দেখবো, কিন্তু আমরা একটা জিনিস সবসময় ট্রাই করব, আমরা ডেসিমালটা যাতে কোনো ম্যাথে ইউজ না করি, মানে যতটুকু ট্রাই করবো যে ওটাকে বাদ দেওয়ার। কিভাবে বাদ দেওয়া যায়? একটা ডেসিমালকে কিন্তু চাইলেই ফ্র্যাকশনে কনভার্ট করা যায়। ফ্র্যাকশনে কিভাবে কনভার্ট করা যায়? ধরো তোমাকে একটা সংখ্যা দিছে যে 0.1, তুমি চাইতেছো ওইটা আমি দশমিকে ইউজ করব না, আমি ফ্র্যাকশন বানাই ফেলবো। ফ্র্যাকশন কিভাবে বানানো যায় দেখো, এটাকে এই দশমিক ছাড়া যদি এটাকে একটা নাম্বার চিন্তা করি, এটা আসলে হয়ে যাবে কি 0 আর 1, তো সামনে 0 দেওয়া না দেওয়া একই কথা। 1 লিখলাম, আর এটার নিচে আমরা এই যে দশমিকের জন্য একটা 1 দিব, আর দশমিকের ডান পাশে কয় ঘর ছিল? এক ঘর, এই জন্য আমরা শূন্য দিব। 1/1/0 হয়ে যাবে। আর একটা সংখ্যা যদি নেই, মনে করো 0.25, এটাকে চাচ্ছি আমরা দশমিকটা বাদ দিয়ে দিতে। দশমিকটা আসলে কেন বাদ দিতে চাই? কারণ আমাদের ক্যালকুলেটর নাই, ঠিক আছে। ক্যালকুলেটর ছাড়া তো দশমিকের জিনিসপত্র বের করার টাইম বেশি লাগে। তো এটাকে যদি এখন পূর্ণ সংখ্যা লিখতে চাই, সরি মানে দশমিক বাদ দিয়ে ফ্র্যাকশন বানাতে চাই, তাহলে কি করব? 0.25 থেকে আমরা যদি দশমিকটা বাদ দিই, তাহলে 0.25 হয়, তো সামনে 0 কোনো দাম নাই, ওটা বাদ দিয়ে দিলাম। আর নিচে দিব কি? দশমিকের জন্য একটা 1, আর দশমিকের ডান পাশে ছিল 2 ঘর, এর জন্য দুটা শূন্য। ঠিক আছে, এটা হয়ে যাবে আমাদের ভগ্নাংশটা, যেটাকে আবার কাইটা একটু ছোট করা যায়, 1/4 লেখা যায়। ওকে, এটা গেল যদি এরকম থাকে। এখন কেউ একজন আমাকে বলো তাহলে 0.33 কে আমরা কি লিখতে পারি? 0.33 কে কি লিখতে পারি? 33/100. হ্যাঁ, 33/100 লেখা যায়। তো নর্মালি এটা একটা দিলে কোনো সমস্যা নাই। এবার ধরো জিনিসটা এমন আছে, উল্টা কোনো একটা ব্যাপার আছে, 0.033 আছে। এটাকে যদি এখন দশমিকটা সরাতে চাও, তাহলে কি করতে হবে সেটা বলি। তো আগের মতোই দশমিকটা সরাই দিব, 33 বানাবো, সামনে 0 দেওয়া না দেওয়া একই কথা গেল। কিন্তু আগে কি ছিল দেখো, এই দশমিকের এখানে দেখছিলাম কি ওর নিচে একটা দাগ দিচ্ছিলাম, এখন ওর উপরে আগে থেকে একটা দাগ আছে, মানে ওর নিচে ও আছে কি হরে। তো তখন জিনিসটা কি করতে হবে, ওই যে একের সাথে শূন্য হিসাবটা, সেটা এখন নিচে না দিয়ে উপরে দিব, কারণ অলরেডি নিচে আসেই। এখন উপরে জিনিসটা আনবো। উপরে জিনিসটা আনলে কি হবে, দশমিকের জন্য একটা 1 দিব, দশমিকের ডান পাশে 2 ঘর ছিল, এর জন্য উপরে দুইটা শূন্য দিব। মানে 0.33 মানে যদি হয় 33/100, হ্যাঁ, তাহলে বোর্ডটা ওয়ান দেখা বাই, যাচ্ছে। বুঝি নাই। বোর্ড দেখা যাচ্ছে না। সবাই দেখতেছো নাকি মানে ওর সমস্যা? অন্যরা দেখতেছো? জি ভাইয়া। দেখতে পাচ্ছি। জুনাইদ হয়তো নেটের সমস্যা। আচ্ছা, তাহলে এখন কি? এখন এটা যেমন সামনে থাকবো, এক লেখা না লেখা কি কথা, কারণ 1 × 100 মানে 100ই, 100/33, এটা হবে জিনিসটা। তো এটা এই এইটা আর এই যে এটা দুটোটাই সবাই বুঝছে নাকি বলো? এই দুটা জিনিস সবাই বুঝছো? জি ভাইয়া। বুঝে থাকলে এবার কে বলছে জি ভাইয়া, ওই বলো। 0.25, এটাকে ফ্র্যাকশন সরালে কি আসবে? 1/0.25।
তাড়াতাড়ি বইলো। 1 into 100 উপরে আর হচ্ছে নিচে 25। 25 কিভাবে আসলো? ওই যে দশমিক সরাই দিলাম, তাহলে 25। আর যেহেতু আগে অলরেডি নিচে আছে, তাহলে উপরে কাউন্টিংটা করব, তাহলে 1 আর হচ্ছে দশমিক পরে 2 ঘর করে 100, তাহলে 100/25 এভাবে আসছে। এটা অনেকের জন্য অনেক ইজি জিনিস, কিন্তু অনেকে জানে না, এই জন্য দেখাই দিলাম। এই জিনিসটা আমাদের লাগবে। এবার আমরা ম্যাথে যাই। আচ্ছা, তো আবারও বলি, ইংলিশে ম্যাথ গুলা করার জন্য বা আমাদের এফবিএস এর যে ম্যাথ গুলো ওগুলা করার সিকোয়েন্স হচ্ছে, আমাদের যে ম্যাথে দিবে আমরা পুরো ম্যাথটাকে পড়ে আসবো। পুরা ম্যাথ একটা লাইন পরে একটা সেন্টেন্স লিখতে যাব না বা একটা ইকুয়েশন লিখতে যাব না, পুরো ম্যাথটা আগে পড়বো। পড়ার পরে আমরা সবসময় ট্রাই করবো যে আমার যে অপশন গুলো অ্যাভেলেবেল আছে, 4টা বা 5টা অপশন, ওগুলা দিয়ে অ্যান্সার মেলানো যায় নাকি। তো প্রথম পুরো কোশ্চেন পড়বো, পরে অপশন টেস্ট করা ট্রাই করবো, না হলে তারপরে যে অন্য কোনো কিছু। তাহলে আগে আমরা পুরো কোশ্চেনটা আগে পড়ি। A cake is divided into 3 pieces so that the first piece is 4 times as big as the second. The second piece is 3 times as big as the third. What fraction of the entire cake is the smallest one? বাংলায় কি দাঁড়ায়? একটা কেককে আমার টোটালি 3টা ভাগে ভাগ করতে হবে, যাতে প্রথম যে পিসটা হবে সেটা হবে 4 times as big as the second. 4 times as big as the second মানে 4 times মানে হচ্ছে 4 গুণ। ঠিক আছে, 4 গুণ, x মানে গুণ, 4 গুণ কার থেকে? সেকেন্ডটা থেকে 4 গুণ বড়। তো এখানে অনেকেই দেখা যায় এই লাইনটা পড়ে বুঝে ফেলো, কিন্তু অনেকে আছে যে একটু শর্টকাট খুঁজো, তাদের জন্য শর্টকাট কি হচ্ছে দেখো, 4 টাইমস বলছে, 4 টাইমস ঠিক পর পর কি কার নাম বলছে? সেকেন্ড। তাহলে সেকেন্ডকে তুমি যা ধরবা, ওই তার কাকে 4 গুণ বড়, ফার্স্টটা তার 4 গুণের যে 4x, এভাবে আমরা সাজাতে পারবো। কার বড়? আগে কার কয় গুণ? 4 গুণ, 4 লিখবো। কার থেকে? সেকেন্ড, তাহলে সেকেন্ড যা হবে তার সাথে 4 গুণ করে দিব, এভাবে আগাইতে পারবো। এরপর আর কি আছে দেখো, সেকেন্ড পিস ইজ 3 টাইমস অ্যাজ বিগ অ্যাজ দ্য থার্ড। সেকেন্ডের 4 গুণ, ঠিক আছে, প্রথমটা। আবার যে তৃতীয়টা আছে, তৃতীয়টার থেকেও সেকেন্ডটা আসলে 3 গুণ বড় ছিল। এরকম মানে তাহলে কি টোটাল 3টা পিসের ভিতরে 3টা কানেকশন অ্যাড করে দিছে, যে একটা থেকে একটা এত গুণ বড়, আর একটা থেকে আরেকটা এত গুণ বড়, এরকম কথাবার্তা বলার পরে এখন কি বললো যে হোয়াট ফ্র্যাকশন, কত অংশ, অফ দ্য ইন্টার কেক ইজ দ্য স্মলেস্ট পিস, পুরা কেকের কতটুকু অংশ আমাদের সবচেয়ে ছোট পিসটা। আচ্ছা, এখানে সবচেয়ে ছোট পিস কে আগে বলো তো, পড়ে বুঝতে পারো নাকি? পিস যেখানে 3টা, সবচেয়ে ছোট কে দাঁড়ায়? থার্ড পিসটা থার্ড সবচেয়ে পিস। ছোট। 8 পিসটা যে সবচেয়ে ছোট, এটা কি সবাই ক্লিয়ার? বা কার আনক্লিয়ার আছে বলো একটু। চিন্তা কি বুঝতে পারছো এটা যে থার্ড পিস সবচেয়ে ছোট? জি স্যার। আচ্ছা, তো থার্ড পিসটা যে ছোট সেটা আসলে কিভাবে বের করা যায়, জোরে না বুঝে থাকে আমি বলি। দেখো, একের তো আছে সবাই বড় বড় বলতেছে, তো ফার্স্টেরটা হচ্ছে কি সেকেন্ডটার থেকে বড়, তাহলে ফার্স্টেরটা হচ্ছে সেকেন্ডটার থেকে বড়, তাহলে সিকোয়েন্সটা এটা দাঁড়ালো একটা, ফার্স্ট পিস সেকেন্ড পিস। আর থার্ড পিসটা থেকে সেকেন্ড পিসটাও বড়, তাহলে থার্ড পিসটা সবচেয়ে ছোট বুঝতেছি। এই যে সিকোয়েন্সটা হয়ে গেল। তো এই অনেকজনের ভিতরে যখন একটা কানেকশন থাকবে, আমরা সবসময় ট্রাই করবো সবচেয়ে ছোট পিসকে তাকে আগে বের করা। তাকে বের করলে সুবিধা কি হবে, সবচেয়ে ছোট যে থার্ড ওয়ান তাকে আমরা এক্স ধরতে পারবো। ওকে এক্স ধরলে সুবিধা কি হবে, ওর ঠিক পরে বড় কে আছে? সেকেন্ড ওয়ান। তাহলে সেকেন্ড ওয়ানের সাথে ওর কানেকশনটা দেখি। সেকেন্ড ওয়ানের সাথে কানেকশন কি, যে সেকেন্ড ওয়ানটা হচ্ছে ওর 3 গুণ, তাহলে ও যদি এক্স হয় সেকেন্ড ওয়ানটা হবে 3x বা থ্রাইস এক্স। বাকি কি থাকে? ফার্স্ট ওয়ান। ফার্স্ট ওয়ানের সাথে কার কানেকশন আছে ডিরেক্ট? সেকেন্ড ওয়ানের। সেকেন্ড ওয়ানটা থেকে ফার্স্ট ওয়ান হচ্ছে 4 গুণ বড়, তাহলে এখানে কি 4x হবে না? এই তিনটা কি ঠিক আছে? না, না, এটা 3x 4x থেকে না, 4x হবে মেবি। 12x হ্যাঁ হবে। হ্যাঁ, 12x হবে। কিভাবে হবে? আমাকে বলছে সেকেন্ডের 4 গুণ, সেকেন্ড অলরেডি আসলে 3x আছেই। সেকেন্ডকে 4 গুণ করা মানে কি, ওর সাথে আরেকটা 4 গুণ করা। ওকে, সেকেন্ডের 4 গুণ, যে সেকেন্ড তার সাথে 4, তার মানে 12x। তার মানে আসলে 3টা পার্ট কি কি দাঁড়ালো, x, থ্রাইস x, 12x। এতটুকু সবাই বুঝছো নাকি বলো? বা কে বুঝো নাই? শেরিন জি ভাইয়া বুঝতেছো? বুঝছি। শেরিন বুঝতেছো? জি ভাইয়া বুঝতেছি। আচ্ছা, গেল 3টা পিস কতটুকু জানে ফেলছি। এখন এরপর কি বলছে,
পুরা কেকের ভিতরে সবচেয়ে ছোটটা কতটুকু ফ্র্যাকশন বা কতটুকু অংশে আছে। তো পুরা কেক আসলে কতটুকু সেটা জানতো, পুরা কেক আসলে কাদের কাদের দিয়ে, 3টা অংশ দিয়ে পুরা কেক। তো ওদের অংশটুকু আমি যোগ করে ফেলি, তাই তো পুরো কেকটা বাইরে হয়ে যায়। 12, 3 আর হলো কত 1 হয় কত 16। তাহলে পুরা কেক আসলে কি 16x। তো পুরা কেকের ভিতরে সবচেয়ে ছোটটা কতটুকু অংশ ও দখল করছে সেটা বের করতে বলছে। সবচেয়ে ছোট অংশ আসলে কোনটা, এই যে এক্স। তাহলে এই সবচেয়ে ছোটটা পুরা কেক 16-এর ভিতরে কতটুকু, 1/16। কোনটা উপরে লিখবে কোনটা নিচে লিখবে এটা নিয়ে কনফিউশন থাকলে যায় না নাও, যেটা সবচেয়ে বড় অংশটা সেটা থাকে নিচে 16, আর যেটা ছোট সেটা থাকে উপরে। তার মানে কম্পারিজন কি, ছোট সবচেয়ে ছোট অংশ এবং পুরা কেকের ভিতরে। তো সবচেয়ে ছোট থেকে কেক অবশ্যই সবচেয়ে বড়, তাহলে কেকের পুরো অংশটা নিচে গেল আর সবচেয়ে ছোট কে এক্স সেগুলো উপরে। এক্স এক্স কাটা যায় 1/69, মানে অপশন এ হয়। এটা বুঝছো নাকি সবাই? দেখো ভাই আরেকবার রিপিট করেন। পুরাটা নাকি নিচের থেকে, এই যে চলো এখানে। নিচের থেকে। হ্যাঁ আচ্ছা, স্মল কেক স্পেস। তো আচ্ছা কেক তো 16x ছিল নাকি? হ্যাঁ। আচ্ছা গেল। এখন বলছে তোমার অ্যান্সারটা কি চাইছে, ধরো এটা চাইলে না অন্য কিছু বলছে। তুমি এতটুকু বের করার পর এখন তোমাকে কোশ্চেন করলো যে পুরা কেকের ভিতরে সেকেন্ড যে অংশটা বের করছো ও আসলে কতটুকু, পুরা কেকের ভিতরে সেকেন্ডটা, ঠিক আছে। মানে লাইনটা হচ্ছে হোয়াট ফ্র্যাকশন অফ দ্য ইন্টার কেক ইজ দ্য স্মলেস্ট, না বললা সেকেন্ড পিস বললো, এমন কিছু বললো। তাহলে আমার একটা ফ্র্যাকশন অবশ্যই বের করতে হবে, যেহেতু কতটুকু বলছে, কত অংশ বলছে। তো সেকেন্ড পিস আর পুরা কেক এই দুইটার ভিতরে কম্পারিজন, সেকেন্ড পিস আর পুরা কেকের ভিতরে অবশ্যই কি পুরা কেকটাই বড়। তো পুরা কেক যেহেতু বড়, পুরা কেককে দিব আমি নিচে, আর সেকেন্ড পিসটা এখানে কে, 3x দিব উপরে। এক্স এক্স কাটা 3/16, ওই ক্ষেত্রে তো অ্যান্সার, এটা বলছি। বুঝছো? হ্যাঁ। এভাবে। অন্য সবাই বুঝছো? জি ভাইয়া। আচ্ছা এবার 2-এ যাই। রেকর্ডের ক্লাস আগেরটা কে পুরোটা দেখছো? আমি দেখছি। হ্যাঁ মৌরি আমিও দেখছি। দেখছি ভাইয়া। হ্যাঁ এই দুইজনে আর কেউ দেখো নাই? না, দেখছিলাম ওটা। অরণ্য তো ক্লাস পাইছেই মনে হয় কালকে সকালে নাকি? জি, কালকেই দেখছি আমি ওটা। ভালো করছো। আচ্ছা 2, রাকিব, রাজা and Rajiv paid a total of 369 taka for their dinner at a restaurant. If Rakib paid 2/3 of the total amount, Raja paid 82 taka and Rajiv paid the rest, what fraction of the total amount did Rajiv paid? 3জন বন্ধু মহিলা একটা রেস্টুরেন্টে রাতের খাবার খাইছে, 369 টাকা হয়েছে। এরপর কি বললো, 3জন মিলে 369 টাকা খাই ফেলছে, মানে টোটাল এখন আমরা জানি টোটাল অ্যামাউন্টটা কত গেল। তো এই যে টোটাল বিলটা এর ভিতরে রাকিব দিছে 2/3 অফ দা টোটাল অ্যামাউন্ট। টোটাল কত, ওই যে 369, ওর ভিতরে রাকিব কত দিছে জানি, তো আমরা বের করতে পারবো। রাজা 82 টাকা দিছে, ডিরেক্ট বলে দিছে, কোনো ফ্র্যাকশনের হিসাবে দেয় নাই। এবার কি বলো, রাজীব পেড দ্য রেস্ট। রাজীব পেড দ্য রেস্ট মানে কি, এই রাকিব রাজা দেওয়ার পরে যে টাকাটা থাকে, যে বাকি টাকা, ওটাকে বলে রেস্ট, ওই টাকাটা রাজীব দিছে। তাহলে এখন আমরা 3জন কত কত দিচ্ছে আমি বের করে ফেলতে পারবো। শেষমেশ কি বললো, হোয়াট ফ্র্যাকশন অফ দ্য টোটাল অ্যামাউন্ট ডিড রাজীব পেড, টোটালটার ভিতরে রাজীব কত টাকা দিচ্ছে সেটা এখন বের করতে বলছে, যেটা ওই 1 নম্বরের অ্যান্সারের সাথেই মিলে যায়, মানে ওরকম কিছু একটা বের করতে বলছে। তা আসলে কে কত সেটা আগে বের করি। তাহলে রাকিব কয় টাকা দিছে, রাকিব দিছে হচ্ছে 2/3 অফ দ্য টোটাল অ্যামাউন্ট, টোটাল অ্যামাউন্ট হচ্ছে 369 টাকা, তার 2/3 কত হয়, কে একজন বলো। 246। হ্যাঁ 246 টাকা, 246, 246 টাকা দেয় আমাদের রাকিব। আর রাজার টাকাটা ডিরেক্ট দেওয়া আছে, ওটা হচ্ছে 82 টাকা। আর রাজীব দিছে কি, রেস্ট মানি। তো রেস্ট মানি আসলে এখানে কত, কোনটা থেকে বের হবে বাকি টাকাটা, কিভাবে বের হবে? 369 থেকে বিয়োগ করতে হবে হচ্ছে যেটা রাকিব দিছে আর রাজা দিছে ওটা। হ্যাঁ টোটাল খরচটা জানি, 2 বন্ধু দেওয়ার পরে বাকি টাকাটা আরেক বন্ধু দিবে, তার মানে কি এরা টাকা দেওয়ার পরে কয় টাকা বাকি আছে সেটা বের করতে হবে। তার মানে কি 369 থেকে আমাদের এই 2জনের টাকাটা টোটালটা বিয়োগ করতে হবে, তাহলে বের করতে পারবো যে আসলে টাকা 43। আসলে থাকে কত।
তো এখান থেকে আসলে থাকবে হচ্ছে 41 টাকা। এখন দেখো কি চাইছে শেষমেশ। শেষমেশ চাইছে রাজীবের টাকাটা টোটাল টাকার কত অংশ। রাজীব দিচ্ছে কয় টাকা? 41 টাকা। ওটা টোটাল টাকার কত অংশ? টোটাল মানে কি? টোটাল হচ্ছে এই যে এটা 369 টাকা। এখন বের করতে হবে অ্যান্সারটা কত। তো অপশন দিয়ে দেখায় সবগুলোর উপরে 1 1 1 1 1, তার মানে 41 তো অবশ্যই কাটা যাবে। 41 দিয়ে এইটাও কাটা যাবে। 41 একে 41, 41 নয়ে 369। আসলে আমি 41 এর নামটা জানি না, এটা ওই যেহেতু 9 10 17 5 আছে, তো হয় 9 দেওয়া যাবে বা 10 দেওয়া যাবে। 10 দিয়ে তো যাবেই না, কারণ 10 দিয়ে যাওয়া মানে কি 410 থাকার কথা। 41 এর 10 গুণ, ওটা তার নাই, মানে 41/410 থাকার কথা ছিল। তো ওটা তো নাই, তাইলে 9 7 5 যে কোনো একটা দিয়ে মিলবে, মানে একটু অপশন টেস্ট করতেছে আসলে। তো 9 দিয়ে কাটা যায়, 41 দিয়ে 9 দিয়ে কাটলে 369 কে 41 দিয়ে কাটলে 9 বার যায়, এই জন্য 1/9 হবে। আমরা অপশন দেখে দেখে মিলেছি আসলে, একবার 9 দিয়ে, একবার 7 দিয়ে, একবার 5 দিয়ে চেক করতে যাবা, এমনি মিলে যাবে যখন একটা দিয়ে। ম্যাথটা কি সবাই বুঝছো নাকি বলো? জি ভাইয়া বুঝছি। সিনথিয়া বুঝছো? জি। ওকে, চিনে যাই। There are 18 bananas on a tree. If one monkey eats 1/3 of the bananas and another monkey eats 1/3 of the rest, how many bananas are still on the tree? একটা গাছে টোটালি 18টা কলা আছে, একটা বানর 1/3 বানানা খেয়ে ফেলছে, ঠিক আছে, টোটালটার 1/3 খেয়ে ফেলছে, আর একজন খেয়ে ফেলছে কি 1/3 অফ দ্য রেস্ট। আচ্ছা, আগে একটা একটা বের করি, তারপরে আমরা বুঝতে পারবো যে কিভাবে আগাইতেছি। প্রথম যে মাংকিটা ছিল কতটুকু খাইছে? 18টার 1/3। 18টার 1/3 মানে কি 6টা কলা প্রথম খাইছে। দ্বিতীয় বানর কয়টা খাইছে তাহলে? 1/3 অফ কার 1/3 খাইছে? ওই 18টার নাকি অন্য কিছু? না, 18 থেকে 6 বিয়োগ করে যেটা থাকে ওটা। হ্যাঁ, বলছে 1/3 অফ দ্য রেস্ট, মানে একজন খাওয়ার পরে বাকি যে কয়টা থাকে, বাকিটা থেকে, তো একজন তো খাইছে 6টা, তাহলে বাকি থাকে কয়টা? 6টা খাওয়ার পরে আর 12টা থাকে, তো 12টা থেকে 12টার 1/3 খাইছে, তার মানে হবে 4টা খাইছে। তাহলে দুই বানর মিলে 6টা আর 4টা কলা খেয়ে ফেলছে, 10টা কলা খেয়ে ফেলছে। তাহলে 18টা কলা থেকে 10টা কলা খেয়ে ফেলছে। গাছে আর কয়টা কলা এখনো আছে? কয়টা আছে? 8টা আছে, অপশন এ। ঠিক আছে, ছোট হিসাব। কে বুঝো নাই বলো? সবাই বুঝছো? চার, if the value of a certain fraction is equal to 0.4 and the denominator of the fraction is 15, then the numerator of the fraction is, আচ্ছা, একটা ফ্র্যাকশনের ডিরেক্ট ভ্যালু বলে দিছে 0.4, ডিনোমিনেটর মানে কি বলো? লব নাকি হর? হর। হ্যাঁ, ডিনোমিনেটর মানে হচ্ছে হর ইংলিশে, আর নিউমারেটর মানে হচ্ছে লব। মানে একটা ভগ্নাংশ বলে দিছে, ওর আমরা হর জানি, লব কোনটা বের করতে বলছে। আচ্ছা, তার মানে একটা ফ্র্যাকশনের ভ্যালুটা জানি, ও ইকুয়াল টু, আচ্ছা এখন এই যে 15 যেটা ডিনোমিনেটর হর, সেটা উপরে না নিচে? নিচে হবে। হ্যাঁ নিচে, নিচেরটাকে হর বলে। আর লব তো বের করতে বলছে, সেটা এক্স ধরলাম। ওকে, লব সব হর সবসময় নিচে থাকে, লব উপরে। এখন কি বলছিল, আমাকে নমিনেটর কত বের করো। তো একটা ফ্র্যাকশনের ভ্যালু জানি, ওর হর জানি, ওর লব বের করা যাবে। কিভাবে যাবে? আমি নিচেরটাকে উপরের সাথে গুণ করে দিই, মানে 0.4 × 15 করে দিই, তাহলে এটা বের হয়ে যায়। তো 4 × 15 করলে কত হয়? 6 আসবে। ওকে, এটা কঠিন তেমন কিছু ছিল না, এমনি পারা যায়, জাস্ট এই দুইটা জিনিসের বাংলাটা আমাদের জানতে হইতো এই। আচ্ছা, পাঁচে আসি এবার। A cylindrical jar that can hold 1.5 liters of water is 7/10 full.
how much water should be poured out of the jar to make it 7/10 empty? সিলিন্ডার আকৃতির একটা জার আছে যেটা 1.5 লিটার পানি ধরতে পারে, ঠিক আছে, 1.5 লিটার পানি ধরতে পারে বলছে, ধরে রাখছে সেটা বলে না, ক্যান হোল্ড মানে ওর ধারণ ক্ষমতা 1.5 লিটার, যেটা আসলে 7/10 অংশ ফুল আছে। মানে একটা জার যেটা আসলে এই যে 1.5 লিটার পানি এতটুকু পর্যন্ত আসলে 1.5 লিটার ধরতে পারতো, কিন্তু আসলে পুরোটা ভরা নাই, বলছে 7/10 ভরা। মানে পুরোটা যদি 10 অংশ ধরো তার 7 অংশ পূরণ আছে, মানে করো এখান পর্যন্ত 7/10 এটা ফুল আছে, ওকে, পানি দ্বারা। এখন তোমাকে বললো যে কতটুকু পানি পোর্ড আউট মানে হচ্ছে ফালায় দেওয়া, ঠিক আছে, পোর ইন মানে ভিতরে নেওয়া আর পোর আউট মানে ফালায় দেওয়া। পোর আউট অফ দা জার টু মেক ইট 7/10 এমটি, এতটুকু ফুল আছে, আমাকে বলতেছে এতটুকু ফুল রাখবো না, আমাকে কিছু পানি ফালাই দিতে হবে যাতে ওই 7/10 ফুল না থাকে 7/10 এমটি হয়। আচ্ছা 7/10 এমটি মানে আসলে কি? 7/10 এমটি আসলে উল্টাটা, ফুলের উল্টা কথা না, যে ফুল আর হলো খালি। তো কতটুকু পানি রাখলে কতটুকু ফুল হয় সেটা আমরা বের করতে পারি আসলে ইজিলি। তো এই কথাটা এমটি না বানিয়ে এটাকে যদি ফুল বানাতে পারতাম তাহলে আমাদের ম্যাথ করতে সব সুবিধা হইতো। তো এমটি কে ফুলে কিভাবে কনভার্ট করতে পারি দেখো, কোনো একটা জার 7/10 ফুল আছে মানে কি, এই যে এটার 7/10 ফুল, 7/10 ফুল মানে কি 3/10 অংশ খালি আছে। এই দুটা লাইন বুঝে নাকি দেখো, কোনো একটা কিছুর 7/10 ফুল মানে 3/10 খালি থাকা, তার মানে কি এই যে 7 আর 3 যোগ করলে 10, আর 10/10 মানে কি 1, আর 1 মানে হচ্ছে পুরাটা। ফ্র্যাকশনে 1 মানে কি পুরো একটা অংশ, 7/10 ফুল মানে কি 3/10 অংশ কি খালি আছে, এমন না? এটা কি সবাই বুঝো? জি ভাইয়া। আচ্ছা তাহলে আমার আছে জিনিসটা কি দেখো, আমার এখানে বলছে কি 7/10 তো কি খালি, তো খালি মানে তো আমরা বুঝি না, আমরা কোনো কিছুর ভিতরে পানি রাখলে কতটুকু হয় সেটা ইজিলি বুঝতে পারি, এই জন্য খালিকে আমরা এখন ফুলের ভাষায় কনভার্ট করা ট্রাই করবো। কিভাবে কনভার্ট করা যায় দেখো, 7/10 খালি মানে কি, 7/10 খালি মানে হচ্ছে 3/10 ফুল, 10 অংশ ভরা আছে। হ্যাঁ 3/10 অংশ কি ভরা আছে। তার মানে আসলে আমাকে বলতেছে 3/10 অংশ ভরা থেকে কমায় দিয়া 3/10 অংশতে কনভার্ট করে ফেলো, এই বাকিটুকু পানি ফালাই দাও, আমাকে এমন কথা বলতেছে। এটা কি সবাই বুঝছো নাকি আরেকবার বলবো? তাও আরেকবার বলি দেখো, একটু আরেকবার বলুন। হ্যাঁ 7/10 অংশ পানি ছিল মানে এতটুকু পানি ছিল, আমাকে বলতেছে কতটুকু পানি ফেলায় দিলে 7/10 অংশ খালি হবে। খালি কত হবে সেটা আমরা বের করতে পারবো না, কিন্তু কতটুকু পানি রাখা যাবে সেটা আমাদের জন্য একটু সুবিধা হয় বের করা, কারণ কি কতটুকুর ভিতরে পানি আছে দেখো সেটা আমরা জানি, কতটুকু পানি আছে ওটার সাথে একটা নাম্বার আছে, তার মানে কতটুকু পানি শেষমেশ রাখতে হবে বললে আমার ম্যাথটা করতে ইজি হয়। এই জন্য এমটি কে আমি ফুলে কনভার্ট করতে চাই। তো যতটুকু অংশ খালি তার ঠিক অপোজিট অংশগুলো কি পানি আছে, মানে কি 7/10 অংশ খালি মানে কি একটা 7/10 অংশ খালি থাকা মানে কি বাকিটুকু অংশে পানি আছে, বাকি অংশটা মানে কি আসলে এই যে 1 - 7/10 মানে কি 3/10। তা আসলে এটাকে দেখিয়ে বলা যায় 7/10 খালি মানে 3/10 ফুল, উল্টাটা 7/10 খালি মানে 3/10 ফুল। যদি বলতো একটা জারের 5/7 খালি তার মানে 2/7 ফুল, উল্টাটা, নিচে সেম আর উপর হচ্ছে 7 থেকে যতটুকু ডিফারেন্স থাকে সেটা। ওকে বুঝছো এবার জোনায়েদ? হ্যাঁ জি ভাইয়া। আচ্ছা তাহলে এখন আমাকে তাহলে হিসাবটা কি দাঁড়ালো, এখন এমটি এখন এটা আর দেখতেছি না, আমি দেখতেছি আমার 3/10 বানাইতে হবে, তার মানে 7/10 অংশ ভরপুর আছে, আমাকে এতটুকু রাখা যাবে না, আমাকে বানাইতে হবে 3/10, পানিটা কমায় না এখানে এখানে আনতে হবে ফালায়া। তাহলে এতটুকু পানি যে ফালাইতে হবে সেটা বের করতে বলছে যে আসলে কতটুকু পানি ফালাবো, হাউ মাচ ওয়াটার শুড বি পোর্ড আউট, কতটুকু পানি ফালাই দিতে হবে। কিভাবে বের করবো, 7/10 মানে আসলে কতটুকু পানি সেটা আগে জানি, ধারণ ক্ষমতা মনে করো 1.5, তো 1.5 ধারণ ক্ষমতা মানে কি পুরা যখন ফুল থাকে, ফুল মানে 1, ঠিক আছে, পুরোটা মানে 1, তো 1 মানে হচ্ছে কি 1.5 লিটার ধরতে পারে, ফুল মানে 1 ধরা হয়। তাহলে 7/10 অংশে পানি মানে কি 1.5 ইন্টু 7/10 লিটার। আর আমরা এমনিও জানি যে ঐকিক নিয়মে কি হয়, প্রথমে একে গেলে হয় ভাগ, এবার একের থেকে অন্য একটা সংখ্যা গেলে হয় গুণ, এই যে গুণ করতেছি। তো 1.5 ইন্টু 7/10, এখান থেকে দশমিকটি কিভাবে সরাবো, দশমিক দিয়ে তো করতে পারবো না,
আমি কিভাবে সরাবো, যা আছে তা লিখলাম, লেখা এখন এই 15 ছিল উপরে 1.5, এটাকে 15 লিখলাম, দশমিকটা সরাই দিই, তাহলে এখন নিচে আসবে হিসাবটা। তাহলে দশমিকের জন্য 1, দশমিকের ডান পাশে ছিল 1 ঘরের জন্য 10, 10 দিয়ে এটা কাটা যায়, এটা হবে 3 আর হবে 2, তাহলে উপরে হচ্ছে 21, নিচে হয় কত 20, 21/20। তার মানে 7/10 অংশে আসলে পানি আছে কতটুকু, 21/20 লিটার পানি আছে। 21/20 লিটার পানি আমাকে বলছে যে এতটুকু দিয়ে ভরপুর আছে। একটু বুঝছো? জি ভাইয়া। 21/20 পানি আছে, বানাইতে হবে কতটুকু তাহলে? আমার পানি আসলে রাখতে পারবো কতটুকু সেটা বের করি, 3/10। তো 1.5 কে আমরা 7 × 10 দিয়ে বের করে বলছিলাম 21/20, তাহলে আবারও 3/10 মানে কি? এখন আর এত ইতিহাস করা লাগবে না, আমার দেখেই বলতে পারবো। এখানে ক্লিয়ার করে করি, এই যে এখান থেকে যা করছিলাম সেটা আর করা লাগবে, কিন্তু এখানে 3, 10, দশমিক সরাইছে নিচে 10, তাহলে 2, আর এখানে কত, এখানে আসবে হচ্ছে 3, তাহলে 9/20। ওকে, তার মানে 21/20 পানি আছে, সেটাকে 9/20 বানাইতে হবে। কিভাবে বানাবো, বিয়োগ করে, এই যে এই দুটার যে ডিফারেন্সটা সেটাই তো বের করতে হবে, যে এই দুটার ভিতরে কতটুকু পানি ফেলানো আছে সেটা বের করা যাবে। তাহলে 21/20 মাইনাস 19/20 করো, দেখো কত আসে। 21/20, 19/20, 12/20। 12/20 কে এখন তো আর 12/20 কোথাও দেখতেছি না, দেখতেছি কি সব ফ্র্যাকশন। তো ফ্র্যাকশন কিভাবে করবা, ফ্র্যাকশন করো মানে 20 কে দিয়ে 12 কে কাটো, দশমিকে আসবে, প্রথমবার যায় না, তাহলে একটা দশমিক দিয়ে এখানে একটা শূন্য নিতে পারে 12-র সাথে। 120 এখন থেকে কয়বার যায়, 6বার যায়, 0.6। ভাইয়া 19/20 কই থেকে পাইছেন? 19 না 19/20 না, 9 ভুল করে এটা বলছি তো ভাইয়া। এটা তো 9/20 হবে না? আচ্ছা হ্যাঁ হ্যাঁ, 9/20। বলার সময় মানে 19 বলছি না? হ্যাঁ আর আমাদের এই যে ধারণ ক্ষমতার ম্যাথ গুলো একটু পেঁচায়, তো পেঁচার গুলো আমরা নিয়ে কিন্তু তো সমস্যা নেই, এর বাইরে। ভাইয়া, আমি হচ্ছে দশমিকের ভাগটা বুঝি না। আচ্ছা দেখাইতেছি, মানে লাস্টে যা করলাম। হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেখাইতেছি, ম্যাথ বুঝছি নাকি বলো এটা। হ্যাঁ, ম্যাথ বুঝছি। আচ্ছা ছিল হচ্ছে 12/20, তো করতে হবে 12/20 করতে হবে কি 20 আর 12, একবারও যাবে না, যখন কোনোবারই যায় না তখন একটা দশমিক দিয়ে এ পাশে একটা দশমিক ধরে নিয়ে এখানে একটা শূন্য দেওয়া যায়, দিলাম। ও আচ্ছা। তারপরে এখন কাটা যাবে, 20-এ যায় 6বার, এভাবে। যদি এমন থাকতো 3 আর 1, তাহলে কি করতাম, দশমিক দিলাম আর একটা শূন্য দিলাম, কয়বার যায়, 3বার যায়। 3বার। বাস, 1। 9। আবারও যায় না, আবারও যায় না, তাহলে আবার একটা দশমিকটা আবার দেওয়া যাবে না, ঠিক আছে, আবার তো দেওয়া যায় না দশমিক। তাহলে কি কিন্তু ওই যে, করতে হবে? তাহলে এই যে জিরোটা নিছো এটা একটা ফ্রি জিরো, ঠিক আছে, সেকেন্ড জিরোটা ফ্রি। এই জিরোটা কখন নিয়েছিলাম, দশমিক বসাচ্ছি এই জন্য, সেকেন্ড জিরোটা ফ্রি আসে, তো ফ্রি আসলো, ফ্রি আসার পরে আবার 3বার যাবে, 9, 1, বাস, আর দরকার নেই, ও আচ্ছা। এভাবে যাবো। আচ্ছা, ম্যাথ কি সবাই বুঝছিলা? জি ভাইয়া। আচ্ছা, তো আসলে সিলিন্ডারে ম্যাথ আছে মোটামুটি 3-4টা, ওই 4টা 4 টাইপের, ওই মনে রাখলেই চলে কিভাবে কি করছি, তাইলে পারা যাবে। আচ্ছা 6, a gas tank is 1/5 full and requires 32 gallons more to make it 3/7 full. What is the capacity of the tank? 1/5 অংশ ফুল আছেই, বললো ওটা সাথে যদি আরো 32 গ্যালন অ্যাড করা যাইতো তাহলে 1/5 না হয়ে 3/7 ফুল হয়ে যাইতো। ক্যাপাসিটিটা কত?
আচ্ছা, তো ক্যাপাসিটি আসলে কত? যেহেতু আমার ম্যাথে ক্যাপাসিটি দেয় নাই, ক্যাপাসিটি কোন একটা জিনিস ধরে নিতে পারবো। বললাম যে ক্যাপাসিটি এক্স। ক্যাপাসিটি যদি এক্স হয় তাহলে কতটুকুতে পানি আছে ক্যাপাসিটির? 1/5 মানে কি x/5, ঠিক আছে, মানে x ইন্টু 1/5 মানে x/5। তো x/5 অংশ আমার ফুল ছিল, তার সাথে যদি আরো 32 গ্যালন পানি যোগ করতে পারতাম সেটা, তারপরে কি হইতো 37 ফুল হয়ে যেত। 37 মানে কি 3x এর 7। জানেন ও ও আসলে কিসের, এই যে x এর পুরোটার 3/7। তার মানে এই যে এই ইকুয়েশনটা আসলে এটা, এই 1/5 অংশের সাথে আরো 32 গ্যালন অ্যাড করলে সেটা হয়ে যেত 3/7। এখন এটা আমরা সলভ করতে পারবো। সলভ করার জন্য কি করব, এই যে এটাকে এপাশে নিয়ে যাব বাই 32। এখন হিসাব করি, যখন সংখ্যা দুইটা থাকবে আমরা কখনো লসাগু বাই করার ট্রাই করব না, দুইটা গুণাকার রেখে দিব। তারপরে কি হবে দেখো, 5 5 কাটা 7 থাকে 7x মাইনাস 7 7 কাটা 5 থাকে 3 5 15x তো 32। উপরে থাকবে কত? উপরে থাকবে হচ্ছে মাইনাসে, এখানে কত হয় মাইনাস 8x, আর নিচের গুলাকে ওপাশে এখন গুণ করে দেবো 32 ইন্টু 5 ইন্টু 7, আর পরের লাইনে 8টা সরাই দিলে সেটা হয়ে যাবে নিচে 8। এখন কাটা কাটো 4 আর 32, 4 4 5 20, 20 ইন্টু 7 করলে কত হয়? 140। 140। হ্যাঁ 140। এখন এখানে একটা মাইনাস আছে, এর একটা মানে কারণ হচ্ছে এই নেওয়ার সময় কিন্তু ছোটটাকে ওপাশে নিতে হয়, ঠিক আছে, কিন্তু আমি উল্টা করছি এই জন্য এখানে মাইনাস দেখতেছি, যদি এটা কোনো সমস্যা না, কারণ ক্যাপাসিটি কখনো মাইনাস হয় না। তো এটা আমরা মাইনাস থাকলেও ওটা আমরা প্লাসই কাউন্ট করে নিব। মাইনাস এখানে তেমন একটা প্যারা দিবে না, কারণ ওই যে দৈর্ঘ্যের মেথড দেখবা, যখন কোনো কিছু মাইনাসে আসে দৈর্ঘ্য কখনো মাইনাস হইতে পারে না, তখন মাইনাসের জিনিসটাকে আমরা ইগনোর করি। ঠিক এখানে ট্রাই করছি। তুমি যদি এটা শুরুতেই যে 3/x কে ওপাশে নিতে তাহলে অটো পজিটিভ অ্যান্সারে দিত। সবাই বুঝছো ম্যাথটা? জি ভাইয়া। নীরব দর্শকরা কথা বলতে হবে। আপনি তো ভাইয়া একটা নিছেন, ওই 32টা ওই পাশে দিছেন, ওইটা তো মাইনাস মাইনাসে কাটাকাটি হয়ে যায়। ও আচ্ছা, হ্যাঁ আমি তো আগে পাশে নিয়ে গেছি। হ্যাঁ ভাই, হুম, ওইটা মাইনাস হয়ে গেছে। আচ্ছা হ্যাঁ। তো এখানে আসলে যোগ বিয়োগের হিসাব আসে নাই, কারণ সব তো গুণ বাকি, জন্য প্যারা নেই। 7। আচ্ছা একটু খেয়াল করতে হবে এটা, কারণ কোয়েশ্চেন বড়, ম্যাথ ইজি। ইফ ওয়ান ক্লাসরুম এক্স্যাক্টলি 2/3 of the seat are occupied in another classroom with double the seating capacity of the first, exactly 2/4 of the seats are occupied. If the students from both classes are transferred into a third room has a capacity exactly equal to the first two combined, what fraction of the seats in the third room is occupied? আচ্ছা আসলে কি কি আছে দেখো, ক্লাসরুম 3টা আছে। প্রথমে কি বললো যে প্রথম যে ক্লাসরুমটা ছিল ওর 2/3 অংশ অকুপাইড মানে কি যতটুকু সিট ছিল আমার ধারণ ক্ষমতা, তার 2/3 অংশ স্টুডেন্ট আছে ওই রুমে। এবং আরেকটা রুম আছে যেটা সিটিং ক্যাপাসিটি কি ডাবল, কার ডাবল? আগেরটা ডাবল। মানে আগেরটায় যদি 10 জন স্টুডেন্ট বসতে পারে, এখানে সেকেন্ড রুমে বসতে পারবে কি 20 জন, ডাবল স্টুডেন্ট বসতে পারবে। তবে আসলে বসছে কয়জন? 2/4। 2/4 মানে হচ্ছে 2/4, আমরা 3/4। সরি 3/4 মানে 3/4। কোয়ার্টার মানে আসলে সবসময় 1/4 বোঝায়, ঠিক আছে, কোয়ার্টার মানে 1/4। তাহলে 3/4 মানে কি 3/4, মানে কোয়ার্টার মানে নিচে 4 আর সামনে যেটা বলবো সেটা উপরে আসবে। তাহলে 3/4 অংশ কি অকুপাইড আছে। শেষমেশ কি বললো, এই দুইটা ক্লাসের সব স্টুডেন্টকে আমি আরেকটা রুমে নিয়ে গেছি। আচ্ছা ওটা তো অনেক পরের ইতিহাস, প্রথম দুই ইতিহাস কমপ্লিট করি। তো এখন আমি চ্যাপ্টার শুরুতে বলছিলাম কি আমরা কখনো ফ্র্যাকশন রাখবো না এসব ম্যাথে, কারণ দশমিক রাখবো না, দশমিক কি আমাদের প্রবলেমে ফেলে। আমি আরেকটা জিনিস দেখাচ্ছি যেখানে আমাদের ফ্র্যাকশনও রাখা লাগবে না এই ধরনের ম্যাথে। দেখো অনেক কিছু আছে শুরু থেকে আমাদের ফ্র্যাকশন, যে 2/3, পরে আবার কি পাইলাম 3/4, ঠিক আছে। তা আমরা চাইলে এই দুইটা ফ্র্যাকশনকে বাদ দিতে পারবো কিভাবে, দেখো ফ্র্যাকশন আছে 2/3 আর 3/4, নিচের যে হরগুলা ডিনোমিনেটর
এগুলার যে লসাগু, তো 3 আর 4 লসাগু কত হয়? 12 হয়, ঠিক আছে, এলসিএম 12। এই এলসিএমটাকে যে আমরা টোটাল ধরি, টোটাল অ্যামাউন্টটা ধরি, তাহলেই আমাদের ম্যাথে কোনো ফ্র্যাকশন থাকবে না। টোটাল অ্যামাউন্ট মানে কি দেখো 12, টোটাল অ্যামাউন্ট মানে এই যে ধারণ ক্ষমতাগুলা। তো এখন যদি আমরা ম্যাথটা একটু একটু আগাই, আমরা ফার্স্ট যে ক্লাস সেটা নিয়ে কাজ করব, ঠিক আছে, ফার্স্ট ক্লাস। আর এখানে লিখবো হচ্ছে ওদের ক্যাপাসিটিটা, আর এখানে লিখবো আসলে কজন আছে, স্টুডেন্ট আসলে কজন আছে ওইটা লিখবো। আচ্ছা, তো ফার্স্ট ক্লাসে ক্যাপাসিটি কত লিখবো? এক্স তো আর ধরবো না, এখন কত ধরবো? 12x ধরবো। কারণ কি আমরা ম্যাথ পড়ে বুঝে ফেলছিলাম এখানে 2 3 আর হলো 3/4 দুটা ফ্র্যাকশন আছে, তো ওদের লসাগু বাই করে ফেলছি আগেই 12। তো এখন ক্যাপাসিটি যদি 12x হয়, তাহলে ওর কতটুকু পূরণ হয়েছে, অকুপাইড কতটুকু? 2। ভাইয়া তো হ্যাঁ, এখানে তো লসাগুটা কেন নিব এটা একটু বলেন তো। লসাগুটা কেন নিচ্ছি? মনে করো তুমি এই জিনিসটা করো নাই, এই মানে এটা করলে না করলে যে হবে না এমন না, ঠিক আছে। ধরো যে তুমি এখন ক্যাপাসিটি এক্সই ধরলা, প্রথম ক্লাসের ক্যাপাসিটি এক্সই ধরলা, তাহলে এখন অকুপাইড কতটুকু? এক্স এর 2/3 মানে 2x/3। তারপরে কি হইতো? সেকেন্ডার ক্যাপাসিটি কি ওর 2 গুণ, টয়েস এক্স, তাহলে টয়েস এক্স এর 3/4 বলতেছে যে তুমি অকুপাই করে ফেলছো। তাহলে এখানে আসতো কত? 3/2x এরকম থাকতো, যে ফ্র্যাকশন থাকতো। ফ্র্যাকশনের সাথে কিন্তু যোগ বিয়োগ করে গুণ করতে টাইম বেশি লাগে, ঠিক আছে। এই এই যে এই জিনিসটার পরে আমাদের এই দুইটা আবার যোগ করতে হবে। কারণ কি দুইটা স্টুডেন্টকে একটা রুমে নিছিল পরে বলছে, তার মানে কি এই জিনিস দুইটাকে আবার যোগ করা লাগতো। তখন তো 6 আবার 3 9x প্লাস 4x এই জিনিসগুলো করা লাগতো, মানে টাইম বেশি লাগতো। আর আমাদের ম্যাথ গুলা কি 1 মিনিটে পারতে হবে, তো আমাদের তো কি যত কম সময় করা যায় ওই টেন্ডেন্সিটা রাখা লাগবে। ওই জন্যই আমি এই দুইটা লসাগু করলাম। আর লসাগুর মানে হচ্ছে যে সংখ্যাগুলো লসাগু করতেছি ওই সংখ্যাগুলাকে, মানে ওই সংখ্যার প্রত্যেকটা দিয়েই লসাগুকে আমরা কাটতে পারবো, কোনো ফ্র্যাকশন দিবে না। এই যে আমি যখন 3 আর 4 লসাগু করলাম, এখন আমি এই লসাগুকে 3 দিয়ে কাটলেও পুরো একটা অ্যান্সার পাবো, 4 দিয়ে কাটলেও পুরো অ্যান্সার পাবো, মানে কোনো দশমিক থাকবে না, ফ্র্যাকশনও থাকবে না। এই জন্য আমরা লসাগু করি। মানে জিনিসটা যদি তোমার মাথায় আসে তুমি করতে পারো, কোনো সমস্যা নাই, না আসলেও সমস্যা নাই, হয়তো ম্যাথ করতে একটু বেশি সময় লাগবে যদি তুমি এটা ঠিকঠাক ইউজ না করো। মানে 2/3 আর দ্বিতীয় ক্লাসের যে অংশটা তাদের হুম, একসাথে করার পরে যে মানটা পেতাম সেটা আমরা লসাগুর সাহায্যে একসাথে বের করে নিয়েছি, এটাই তো। হ্যাঁ হ্যাঁ, নিচে খালি হরের গুলা 3 আর 4, কারণ সমস্যা দেয় তো নিচের অংশটাই। হুম। আচ্ছা, এখন 12, তার মানে কি আমরা ক্যাপাসিটি ধরলাম 12। তো ক্যাপাসিটি যদি এখন 12 হয়, 12 এর কয়টুকু ফুল আছে? 2/3। তো 2/3 অংশ ফুল আছে বলছে, তাহলে আসলে কয়জন আছে তাহলে? 4 আর 4 2 8, ঠিক আছে, 8x। তার মানে ওর ক্যাপাসিটি 12 কিন্তু স্টুডেন্ট আসলে আছে কি 8x এ। সেকেন্ড ক্লাসে ক্যাপাসিটি কত বলছে? ডাবল দা ফার্স্ট ওয়ান। ফার্স্টের ক্যাপাসিটি যদি 12 হয়, সেকেন্ডের ক্যাপাসিটি হবে কত? 24x। ওর 24x, কিন্তু ওর 24x এর ভিতরে কতটুকু স্টুডেন্ট আছে? 3/4, 3/4। তাহলে 424 18। ব্যাস, এখন দুইটা ক্লাসের আমি ক্যাপাসিটি জানি, দুইটা ক্লাসে কতজন করে স্টুডেন্ট আছে সেটাও জানি। এরপর কি বলছে আমাকে? ইজ দ্য স্টুডেন্ট ফ্রম বোথ ক্লাসেস আর ট্রান্সফার ইনটু আ থার্ড রুম। দুইটা ক্লাসে স্টুডেন্টদেরকে এই যে 18 জন এবং 8 জনকে 3 নাম্বার একটা রুমে নিয়ে যেতে হবে, ঠিক আছে। নিয়ে গেলে ওই আর কি বলছে, যেটার ক্যাপাসিটি হচ্ছে কি এক্স্যাক্টলি ইকুয়াল টু দা ফার্স্ট টু কম্বাইন্ড। প্রথম দুইটাকে কম্বাইন করলে, গুণটুন না কিন্তু কম্বাইন করা মানে কি যোগ করা। প্রথম দুইটা ক্লাসের ক্যাপাসিটি কম্বাইন করলে মানে 12 আর 24 কত হয়? 36x। ওই কম্বাইন্ড ক্যাপাসিটির একটা রুম আছে যেটার ভিতরে আমরা কি করছি, এই দুইটা স্টুডেন্টকে নিয়ে গেছি, দুইজন। তার মানে কি 8 আর হচ্ছে 18, এখানে কত হবে? 26, ঠিক 26। আছে। এটা পাইলাম। শেষমেশ চাইছে কি, হোয়াট ফ্র্যাকশন অফ দা সিটস ইন দা থার্ড রুম ইজ অকুপাইড। এই থার্ড রুমের কত কত অংশ সিট এখন ফুল হয়েছে। তো থার্ড রুমে স্টুডেন্ট আছে 26x, ওর ক্যাপাসিটি হচ্ছে 36x। এখন কাটাকাটি করি, 26 2 দিয়ে কাটলে 13, 36 2 দিয়ে কাটলে 18। এই হবে হ্যাঁ আনসার। হ্যাঁ, 13/18, অপশন এ। ওকে, তো ম্যাথটা অনেক বড়, কিন্তু আসলে এটাকে ইজি বলা যায়, কারণ ম্যাথটা এগুলো বুঝবো কিভাবে যে এইভাবে করতে হবে, লসাগু এইভাবে করতে হবে? আচ্ছা, ওই যে আমরা একটা ম্যাথ আগে তো কি বলছিলাম, পুরোটা পড়তে হয়।
পুরোটা পড়ার পরে অ্যান্সারের দিকেও তাকাইলাম, ওখানেও ফ্র্যাকশন। তার মানে কি চ্যাপ্টারটাই ফ্র্যাকশনের, ম্যাথটাই ফ্র্যাকশনের। ফ্র্যাকশনের ম্যাথে ফ্র্যাকশন ইগনোর করার জন্য ফ্র্যাকশন গুলার হরকে আমাদের লসা করতে হয়, তুমি এখন জানো। তারপরে যে এই কাহিনীটা করলাম, আচ্ছা কোয়েশ্চেন পড়ে তো দেখলা যে ফ্র্যাকশন কই কই আছে। ফ্র্যাকশন কিন্তু এখানে আরেকটাও আসিল হিসাবে, কিন্তু এটা আমরা দেখতেছি না। দুইটাকে যোগ করার পরে ফ্র্যাকশন হয়, যে এই দুইটা যোগ করার পরে আবার ফ্র্যাকশন হইতো না, হ্যাঁ তো আগে 12 বানাই ফেলছে, এই জন্য আর ওটার সামনেই আসে নাই। আচ্ছা, তো ম্যাথটা প্রথমবার করলে একটু কঠিন লাগে, কিন্তু আরেকবার করলে ইজি হয়ে যাবে, তখন এই প্যাচের ম্যাথ গুলো করতে আরো মজা লাগবে। ভাইয়া এরকম ফ্র্যাকশন আসলে কি সবসময় লসাগুতে এনে ফেলবো না? ফ্র্যাকশন গুলো হ্যাঁ, যদি দেখি যে ঘুরে ফিরে ফ্র্যাকশন থেকে যেতেছে, মানে এই ধরনের কাজ করা লাগতেছে, যে এই যে এই ধরনের কাজ করা লাগতেছে, এই যে প্রত্যেকবার এই যে এরকম, তখন আমরা ফ্র্যাকশনটা আগে থেকে বের করে ফেলবো, যাতে আমাদের পরে যায় লসাগুটা বের করে ফেলবো, যাতে পরে যায় ফ্র্যাকশন আর সামনে না পড়ে। 8. A store has 5 shelves and an average weekly sale of 30,000. Shelf 1 accounted for 1/4 of the store's average weekly sales, and the shelf 2 and 3 each accounted for 2/3 as much as the shelf 1. Shelf 4 alone accounted for as much as shelf 1. Then which of the following could have been the average weekly sale of shelf 5? আচ্ছা, কথা অনেক আস্তে আস্তে যাই, দাঁড়াও একটু। আচ্ছা, আমরা স্টেপ বাই স্টেপ যাই, তাইলে ইজি হবে। আমাদের কি বললো যে একটা দোকানে 5টা শেলফ আছে টোটালি, ঠিক আছে, 5টা তাক আছে, এবং আমাদের কি বলছে, আমাদের এই 5টা তাকের থেকে আমার টোটালি উইকলি একটা এভারেজ সেল আছে, সেটাকে বলে কত, 30,000। তার মানে কেউ 5টা শেলফ, মনে করো একটা মুদি দোকানে 5টা শেলফ আছে, সবগুলা বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে। তা আমাদের বলছে কি এই প্রোডাক্ট গুলা বেচার কারণে টোটালি আসবে হচ্ছে 30,000 টাকা প্রত্যেক সপ্তাহ পরে, ঠিক আছে। সেল মানে হচ্ছে বিক্রয়, ওকে। এখন কোনটা থেকে কত টাকা সেল হয় সেটা এখন আস্তে আস্তে যাচ্ছে, কারণ টোটালি এভারেজ 30,000 হয় বলছে, কোনটা থেকে কত সেটা এখন বলবে। সেলফ 1 যেটা, ওখানে কি বললো, অ্যাকাউন্টেড ফর 1/4 অফ দ্য স্টোরস এভারেজ উইকলি সেল। আচ্ছা, অ্যাকাউন্টেড ফর মানে কি দায়ী, তাহলে সেলফ 1 কি জন্য দায়ী, টোটাল যে এভারেজ সেল আছে উইকলি, ওটার 1/4 ওই সেলফ 1 থেকেই আসে। তার মানে কি 30,000-এর 1/4, 30,000-এর 1/4 কত হয়, 7,500 নাকি, হ্যাঁ 7,500 গেল। তারপরে এরপর আর কার কথা আছে, সেলফ 2 and 3 each accounted for 2/3 as much as সেলফ 1। তা এটা কথাটার অর্থ কি দাঁড়ায়, দুইটা সেলফ মিল্লা 75,000-এর 2/3 করে, এমন? না, এখানে তো বলছে ইচ অ্যাকাউন্টেন্ট, মানে আলাদা হ্যাঁ, আলাদা। ইচ আলাদা আলাদা, মানে সেলফ 2 একাই হচ্ছে ওই সেলফ 1 এর যেটা, মানে 75,100-এর 2/3, ওই সেলফ 3 ও তা। তাহলে এখানে কত আসবে, 5,000 75 কেটে হ্যাঁ 5,000। আর এটা হচ্ছে কি হিউম্যান ক্যালকুলেটর। আচ্ছা, আর সেলফ ফর কত, অ্যাকাউন্টেড ফর অ্যাজ মাচ অ্যাজ সেলফ 1। সেলফ 1 টা আমরা বের করে ফেলছিলাম, ওটাই সেলফ 4 এ, মানে 7,500। শেষ, 4টা সেলফে কত আমরা বের করে ফেলছি, একটা আরেকটা একটা উপর আরেকটা, 75 কত 15,000, 15,000 আর 10,000 কত, 35,000 25,000। আচ্ছা, পুরা উইকলি সেল হওয়ার কথা হচ্ছে 30,000, 4জন মিলে দিচ্ছে 5,000, তার মানে কি আরেকটা সেলফ কত দিবে, 5,000 5,000 একা, এবং ওইটাই বের করতে বলছে যে আসলে তাহলে সেলফ 1 থেকে কতটুকু দরকার, 5,000 দরকার। 5,000 কই আছে, এই যে অপশন এতে। কারো কোনো কনফিউশন থাকলে বলো এটা। ভাই প্রশ্নের লাস্ট লাইনে এটা কি বলছে, দেন হুইচ অফ দ্য ফলোইং কুড হ্যাভ বিন, এটা হুইচ অফ দা ফলোইং কুড হ্যাভ বিন, মানে অপশনগুলোর ভিতরে কোনটা হতে পারতো, কি হতে পারতো, এভারেজ উইকলি সেলস অফ সেলফ 5, মানে
সেলফ থেকে বাকি 4 জন থেকে তো যা পাইছি, তাহলে আমাদের যে উইকলি টার্গেট ছিল 30,000, ওটা মেলানোর জন্য সেলফ 5 থেকে আসলে কত পাওয়া উচিত? এই যে ও যদি 5,000 দেয় তাহলে টোটালি 30,000 হবে, তাহলে উইকলি টার্গেটটাও কমপ্লিট হবে। বুঝতে পারছি। আচ্ছা, হ্যাঁ, সেলফ ট্রিটা কি বুঝছিল যে একটু আবার বলুন তো। বুঝি নাই। সেলফ ট্রিটা সেলফ 3 এই যে এখানে বলছে সেলফ সেলফ ট্রিটা 2 and 3 each accounted for 2/3 as much as self 1, মানে সেলফ 2 এবং সেলফ 3 দুইজনই আলাদা আলাদা ভাবে আলাদা আলাদা ভাবে সেলফ 1 এর যতটুকু সেল করছে ওটার 2/3 এর সমান। এই যে 75 এর 2/3 এর সমান। সেলফ 2 যা সেলফ 3 ওটা, দুজনের কথা একসাথে বলতো। যদি ইচ না বলতো তাহলে হয়তো কি দুজন মিলে হয়তো 5,000 টাকা, কিন্তু ইচ বলা মানে কি আলাদা আলাদা ভাবে 5,000। এখানে মানে প্রত্যেকটা ওয়ার্ড ইম্পর্টেন্ট এসব জায়গায়। আচ্ছা 9, মাইক অফ রাখো। Rate of call is 4.1 টাকা per minute for all outgoing and 2.5 টাকা for all incoming from and to the telephone. Find the charge if Rahim made 13 calls, 7 for 3 minutes and 6 for 2 minutes, and received 12 calls, 5 for 5 minutes and 7 for 4 minutes. আচ্ছা, এটা হিসাবটা কি আগে কিন্তু টেলিফোনে, আচ্ছা টেলিফোনের বিষয়, হ্যাঁ, এই যে টেলিফোনে কি হয় আসলে কল ধরলেও টাকা কাটে, কল রিসিভ করলেও টাকা কাটে, আমাদের মোবাইল সিমের মতো না কিন্তু। তো এখানে আসলে এই জন্যই দুইটা আলাদা আলাদা কল রেট বলছে। তো রহিম আসলে টোটালি 13টা কল কি ও নিজে দিছে মেড, এবং রিসিভ করছে কি 12টা। এই 13টা কল করলো আর 12টা কল রিসিভ করলো, এটা টোটাল কত খরচ হয়েছে সেটা বের করতে বলছে। আচ্ছা, যেগুলা রিসিভ করছে সেগুলাতে কয় টাকা যায় দেখি না, আগে কল দিছে যেগুলা সেগুলাতে কত যায়, মানে কি আউটগোয়িং। তাহলে 7টা ছিল 3 মিনিটের, 7টা 3 মিনিটের 7 মানে ফর কত? 3 মিনিট মানে কি? 7টা কল করছে যেটা প্রত্যেকটা ছিল 3 মিনিট করে, 6টা কল করছে যেটা প্রত্যেকটা ছিল 2 মিনিট করে, মানে কল টোটালি 13টা, কিন্তু একটা হচ্ছে 3 মিনিটের আর একটা হচ্ছে কি 2 মিনিটের। ঠিক আছে, তো 7 ইন্টু 3 তাদের বেড়ে যাবে এখানে টোটালি কয় মিনিট, প্লাস আর একটা কত 6 ইন্টু 2, তার মানে আসলে টোটালি কয়টা কল করছে 21 প্লাস 12 কত হয় 33। তাহলে 33 মিনিট ধরে সে কি মানুষের কল দিয়ে আজারে আলাপ করছে। তাহলে আসলে এখন তার কয় টাকা খরচ হয়েছে এখানে এতটুকুতে? কল যখন নিজে করে তখন কত টাকা কাট হয় আউটগোয়িং এর জন্য? আউটগোয়িং যাওয়া মানে কি তোমার থেকে বাইরে যাওয়া, 4.5 টাকা করে পার মিনিট। 33 মিনিট ইন্টু 4.5 কত হয় দেখো, 148.5। এটা যে জানো না তার জন্য দেখাই, দশমিক যে আছে ভুলে যাও, দশমিক সরাই করবা। এখন নর্মালি গুণ করো, নর্মালি গুণ করলে হয় হচ্ছে এটা। তারপরে এখন তুমি দেখতেছো যে আমার একটা দশমিক সংখ্যা ছিল যেটার 1 গড় পর দশমিক, এই জন্য আমরা এখানেও 1 গড় পর দশমিক দিয়ে দিলাম, তাইলে মিলে যাবে। আচ্ছা, এবার ইনকামিং এর জন্য মানে যেগুলো সে রিসিভ করছে, তাহলে 5টা হলো 5 মিনিটের আর 7টা হলো 4 মিনিটের, মানে 25 প্লাস 28 410। হ্যাঁ, তার মানে এখানে কত মিনিট 53 মিনিট না, 53 ইন্টু জি ভাইয়া। 2.5 এখানে কতটুকু আসে বলো, 132.5। তাহলে এই খরচ আর এই খরচ ওই এটাই তো টোটাল খরচ। 148 আসে 132 যোগ করলে কত হয়, কত 280 আর 1 200 0.5 আর 1 281, মানে অপশন এ। দেখো সবাই ভাইয়া বোঝে এই নাকি ম্যাথের ক্ষেত্রে কি আলাদা আলাদা ভাবে করা যাবে নাকি একবারেও করা যায়? তোমার ইচ্ছা, তুমি দুইটা ক্যালকুলেশন একবারে করতে পারো তো সমস্যা ছিল না। না, আমি বলতে চাচ্ছি যে মোট কল করছে হচ্ছে 13টা, তো হ্যাঁ, এখানে 3 মিনিট 5 মিনিট আলাদা করে দেওয়া, সরি 3 হুম মিনিট এবং 2 মিনিট আলাদা করে দেওয়া, এটা কি 3 যোগ 2 5 মিনিট এরকম করা যাবে? যাবে, সমস্যা নেই, একই তো। অর্থাৎ 13টা কল করছে 5 মিনিট, তাহলে 5 গুণ করলে তো 65 আসে।
5 গুণ করলে 65। না না, ব্যাপারটা হচ্ছে ওভাবে তো পেজটা লাগে, এই জন্য কোয়েশ্চেন যেভাবে আছে আমরা সিম্পলি ওভাবে আগাই, তাই তো পেজটা লাগে না। আচ্ছা, আর তুমি তো দেখতেছো এই ইকুয়েশনটা কিন্তু আসলে সেম হয় না একভাবে করতে গেলে। এই এই জিনিসটা কখন করা যায় দেখো, এই দুইটা মানে যদি ম্যাথমেটিক্যাল হিসেবে বুঝাই দেখো, এই এই জিনিসটা তখনই করতে পারতা, 3 আর 2 এর সাথে যোগ করে পরে 7 আর 6 করতে পারতা, তখনই যখন এইটা আর এই সংখ্যাটা সেম হইতো তখন। এখন তো এটা আলাদা। তখন এই কোনো একটা জিনিস কখন কমন নেওয়া যায়, যখন আর অন্য একটা ভেরিয়েবল আমার কমন নেওয়া যায় তখন। তো তা তো হচ্ছে না, এই জন্য নর্মালি যা করার কথা তাই করো, যা আছে। আচ্ছা 10, which one is the smallest? অসীমগুলোর ভিতরে কোনটা সবচেয়ে ছোট সংখ্যা? অনেকগুলা ফ্র্যাকশন দিয়ে বলবে যে কোনটা সবচেয়ে ছোট, এটার জন্য একটা রুল আছে, সেটা হচ্ছে ক্রস রুল। ওটা আমরা দেখবো কিভাবে করতে হয়। তো অবশ্যই এগুলো সবগুলোর সাথে একজনের সাথে একজন কম্পেয়ার করতে হবে আমাদের। কম্পেয়ারটা কিভাবে করবো? প্রথম দুজনের ভিতরে আমি কম্পেয়ার করতে চাই, এটা আর হচ্ছে এটা। কি করবো, আমি দুইটা ক্রস দিব, এভাবে দিব একটা, এভাবে দিব একটা, দিয়া এবার উপরের দিকেও একটা বার সেট করব, ঠিক আছে? বার সেট করে এখন ক্রস দিচ্ছি মানে কি, এই 2 এর সাথে 12 আমি গুণ করব। 2 এর সাথে 12 গুণ করে হয় 24। 24টা কই লিখবো এটা নিয়ে একটা কনফিউশন থাকে, এই জন্য উপরে একটা দাগ দিচ্ছি। উপরে দাগ দেওয়া মানে কি, এই যে উপরে সংখ্যাটা ছিল তার উপরে অ্যান্সারটা লিখবো, মানে 2 × 12 তার মানে কি 24। তো কই লিখবো, এই যে উপরের সংখ্যা যে ছিল এই দুইজনের ভিতরে, এই জোড়ার ভিতরে বড় সংখ্যা, সরি উপরে ছিল 2, এই জন্য 2 এর উপরে লিখবো আমরা 24। আবার 5 × 45, 45 এর ভিতরে উপরে কে 5, তার মানে 5 এর উপরে লিখবো সংখ্যাটা। যদিও আমার আর স্পেস আছেই একটা, মানে এখানে তো আর লেখা যাবে না, এখানেই লেখা যেত। এখন দেখবো যে এখানে কি বড় কে ছোট কে, ছোট অবশ্যই 24। আর আমার কম্পারিজন কি ছোটর, এই জন্য আমরা ছোট করছি। যদি কম্পারিজন করতে বলতো যে বড় কে, তাহলে আমরা লিখতাম 45, 45 চেক করতাম। যেহেতু 24 আমার ছোট এই দুজনের ভিতরে, এই গুণফলের ভিতরে, তাহলে 24 এর ঠিক নিচে যে ছিল, যে ফ্র্যাকশনটা ছিল, ওটা হচ্ছে ছোট, মানে এই দুজনের ভিতরে ছোট 2/9। এখন 2/9 এর সাথে আমি 5/8 ওইভাবে কম্পেয়ার করে দেখবো যে আসলে ছোট কে এই দুজনের ভিতরেও। আবারও দুইটা ক্রস দিব, 16 আর 5 × 9 45। আবারও কোনটা 16 ছোট, তার মানে 2/9 এটার থেকেও ছোট হইলো, এটার থেকেও ছোট হইলো। এখন দেখি হাফ থেকেও ছোট হয় নাকি, আবারও 1/2 এভাবে দিলাম। তাহলে এখানে 4 আর এখানে আসে 9, তার মানে কি এখানেও দেখা যায় 4ই ছোট, 4 মানে কি 2/9 ছোট। তার মানে সবগুলোর সাথে কম্পেয়ার করলে 2/9 ছোট, এই জন্য অ্যান্সার হচ্ছে অপশন এ। কোয়েশ্চেনটা উল্টে দিয়ে যে বলতো সবচেয়ে বড় কে, তা পারা যেত? বা এতটুকু বুঝছো নাকি আগে বলো? ভাইয়া বুঝছি, কিন্তু এমন করে তো করা যায় যে উপরেরটার সাথে নিচেরটার ডিফারেন্স যেটাতে সবচেয়ে বেশি ওটাই সবচেয়ে ছোট। হ্যাঁ বুঝছি, এটা কয়েকটা ম্যাথে এরকম দেখাইছে, কিন্তু সবসময় এভাবে তুমি পারবা না। ইউনিভার্সাল যে মেথড সেটা হচ্ছে এটা, সবসময় ডিফারেন্স তুমি মিলাতে পারবা না। ওই 2 আর 3 এর ভিতরে ডিফারেন্স 7 হবে নাকি এরকম? অপশন টেস্ট করলেই তো হয়, তাই না? এটা অপশন টেস্ট বলতে তো এই যেটা করলাম ওটাই। তো এটা তো কিরকম আমার কাছে মনে হচ্ছে লেন্দি হয়ে যায়। তো অপশন টেস্ট কোনটা? অপশন আমি টেস্ট বলতে কখন চাচ্ছি করবা? যে উপর, ভাগ করে হ্যাঁ, এই ও 2/9 2/9 কত এটা ভাগ হয়? করে। না না না, জি জি জি। ওটার থেকে এটা কম টাইম লাগবে, করে দেখো। 2/9 ঠিক আছে, কিন্তু তুমি এই যে আরো 3টা তো আছে, ওগুলো করতে গেলে তো টাইম আরো বেশি লাগতেছে। ভাগ করার থেকে তো ক্রস গুণ করে বের করা আরো ইজি। আর হ্যাঁ, তুমি তো এটা আমি আর তোমাকে তো আমি ছোট একটা নিছি, এই বইয়ে এটা ঠিক নিচে আরো 2-3টা ম্যাথ আছে, ওখানে দেখবে বড় বড় সংখ্যা দেওয়া আছে, তখন ভাগ করতে পারবে না আবার। এটাই সবচেয়ে ইজিয়েস্ট হবে। এখন এই যে ছোট দেখে আমরা ছোট যে হয়েছে তাকে নিচে নামায় নেমে কম্পেয়ার করছি। যদি বড় বলতো তাহলে যে বড় হতো তাকে নিচে নামায় পরের অপশন সাথে আমরা ট্রাই করতাম। এই সেম ম্যাথটাই এখন মনে করো বলছে যে সবচেয়ে বড়কে বের করো, তাহলে এখন করো, দেখো সবচেয়ে বড় কে হয়, তোরা আমাকে বলো। 5/8। 5/8 5/8 বলো, 5/8 হবে। সবচেয়ে বড় হচ্ছে ডি হবে মেবি। আচ্ছা
ওইটা বলছো না মুখস্থ বলতেছো? এখানে ভাইয়া 45 এর 5/8 উপর তো আর নাই। ভাই এটা করছি তো ওইভাবে করছিলাম, হচ্ছে বের হইছে 5/8। ও 5/8। হ্যাঁ 5/8 হবে। হ্যাঁ, তো আসলে যারা নর্মালি ভাগ করতেছে ওটা তো এখন তোমার মন হচ্ছে যে কম সময় লাগতেছে, কিন্তু আসলে ক্রস গুণে সবচেয়ে কম সময় লাগে, আর হয়তো সংখ্যাগুলো ছোট এই জন্য দেখতেছো। এখন বুঝতে তুমি, পারছি। ঠিক আছে, তোমার উপরে। তুমি যদি দেখো যে ওটা করতে যা পারতেছো না, তাহলে যে ক্রস গুণ করে সমস্যা নেই। ভাইয়া হ্যাঁ, এখানে সবচেয়ে বড় কোনটা, এটা কিভাবে বুঝবো? আমি তো বুঝতে সেম পারছি সেম। না। আচ্ছা আমি দেখো এই নিয়মে দেখো তাহলে। আগেরটা কি বুঝছো? ওটা কিভাবে হয়েছে? হ্যাঁ, ওটা বুঝতে পারছি। আচ্ছা এটা দেখাই। 2/3, 2/9, 5/12 ক্রস দিলাম, যেটা দাগ দিলাম। 24 করে লিখবো, ওই যে দুইজনের ভিতরে উপরে কি ছিল? 2, এই যে 2 এর উপরে 24, 5×9 = 45। এখন বড় কে? এই দুইটার ভিতরে 45 বড়। 45 বড় মানে কি 45 এর নিচে যে ফ্র্যাকশনটা 5/12 সেও বড়, তার মানে এই দুজনের ভিতরে বলো 5/12। এবার 5/12 এর সাথে 5/8 এর কম্পেয়ার করো আবারও। পাঁচাটা কত? 40, এখানে আসলো 40, আর এখানে আসলো কত? 5/12 60। এখন বড় কে? 60। 60 এর ঠিক নিচে কে? 5/8। তার মানে কি 5/8 আপাতত এই তিনজনের ভিতরে বড় হইলো। 5/8 এর সাথে এবারও এটা কম্পেয়ার করো। হ্যাঁ, বুঝতে 10 পারছি। আর 8। এখন বড় কে? তাহলে 5/8। এটা হলো compare। আমি তো দেখতেছি না এখানে 1 মিনিটও লাগে। আচ্ছা 11। বইয়ের তো পিডিএফ অবশ্যই দিব, দেখবা এই রিলেটেড আরো ম্যাথ আছে, তো যে টেকনিকে তোমার তাড়াতাড়ি ওইটাই করো। আচ্ছা 11, যে ক্লাসে অনেক টাইম লেগে যায়, 10টা করতে 1 ঘন্টা লাগছে, এই জন্য আমি কালকে নিতে পারিনি, আমি তো জানি। 11, ইফ x equal to 0.08 power 2, y equal to 1/0.08 power 2, and z equal to 1 minus 0.08 power 2 minus 1, which of the following is the true? তিনটা জিনিসের ভ্যালু দিয়ে বললো যে এই চারটা অপশনের ভিতরে কোন সম্পর্কটা আসলে সত্য। আচ্ছা, তো আগে তো এই জিনিসগুলোর ভ্যালু আমাদের জানতে হবে নাকি? ভ্যালুগুলো বের করে তারপরে না বুঝতে পারবো কে বড় ছোট সমান হবে, বা কোন দিকে আমাদের এই যে সাইনটা যাবে। তো ভ্যালুটা বের করতে হয়, এমনই তো না? আচ্ছা তাহলে আগে ভ্যালু বের করি। 0.08 পাওয়ার 2, এটা আসবে 0.0064। এটা কি কারো দুইটা না? জিরো। দুটা 0.64। এটা কি কেউ বুঝো না? আসো দেখা বইটা, তাও বলে দেয়। দেখো দশমিকের পরে 2 ঘর আছে, পাওয়ার করছি 2, তার মানে দশমিকের কত সংখ্যাকে আমি পাওয়ার দিয়ে 2 করা মানে কি দশমিকের পরে ঘরগুলাও ডাবল হয়ে যাওয়া। 2 মানে 2 গুণ, তার মানে কি ঘর হয়ে যাবে 2 গুণ। তার মানে কি আমার দশমিকের পর এখন টোটালি 4 ঘর লাগবে। ঠিক আছে, 1 2 3 4 ঘর লাগবে। ওকে, এখন 8 কে নর্মালি গুণ করলে তো 64, তাহলে একবারে ডান পাশে আমি 64 বসায় বাকি ঘরগুলো আমি 0 দিয়ে ফিল আপ করে ফেললাম। এইভাবে আমরা দশমিকের সংখ্যাগুলোকে স্কোয়ার করতে পারি, কিউব করতে পারি। কিউব করা মানে কি 3 গুণ। ঠিক আছে, তার মানে কি যদি গড় থাকে 2টা, গড় হবে টোটালি 6টা, এরকম। আচ্ছা এরপর যাই। দশমিকের আগে যেটা আছে ওইটা তো শূন্য দিতে হবে না। দশমিকের আগে না, ওইটা কাউন্ট হ্যাঁ। হচ্ছে না। আচ্ছা তারপরে ওয়াই, ওয়াই কি আছে 1 বাই ওই যে এই ভ্যালুটাই, তার মানে নিচে 0064ই হবে। আর জেড, জেড কি 1 মাইনাস এটা, তো এটা থেকে এটা বিয়োগ করলে আসলে আসি কত? 0.02 পাওয়ার 2 মাইনাস 1, এরকম। তার মানে 0.0004 মাইনাস 1, ঘুরে ফিরে একটা মাইনাসের মান দিবে, এতটুকু বুঝতেছি নাকি? মাইনাসের মান দিবে। ভাই ওকে, এইটা মাইনাস করলে কি 0.02 আসে? ভাই এটা মাইনাস তো করলে 0.92 আসে।
0.92 আসবে তো এটা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ সরি 92 আসবে, তো এটা আরো বড় ভ্যালু হবে। আচ্ছা যাই হোক, আমরা জানি কি এটা থেকে এই যে 1 বিয়োগ করলে কি মাইনাস একটা ভ্যালু দিবে নাকি, মাইনাসের ভ্যালু দিবে, কারণ কি এই যে জি, দশমিকের থেকে মাইনাস আমরা আসবে। 1, হ্যাঁ মাইনাস আসবে, এই জন্য মাইনাস রাখলাম। কেন এটাকে আর বের করলাম না, কারণ এই দুইটা ভ্যালু পজিটিভ, এটা নেগেটিভ, তার মানে এটাতে সবচেয়ে ছোট আমরা এমনি বুঝি। তার মানে কি ইকুয়ালের তো অবশ্যই কোনো কিছু আসতেছে না, এটা বাদ, ইকুয়াল তো হচ্ছে না কোনোভাবে। আচ্ছা তাহলে এখন আমার সবচেয়ে ছোট কি দাঁড়ালো, জেড সবচেয়ে ছোট হবে আমি বুঝতেছি। জেড সবচেয়ে ছোট কোন জায়গায় আছে, এই যে এখানে, ঠিক আছে, কারণ নেগেটিভ আছে জেড। তার মানে ওই বাকি দুটো চেক না করে কি তাহলে আমরা বলতে পারি এটার অ্যান্সার অপশন বি, বলতে পারবো? হ্যাঁ, এটা বলা যায়। হ্যাঁ জেড এর মানটা বের করা আমার খুব টাফ হয়ে যায় নিজ হাতে। হ্যাঁ আচ্ছা, তাও আমরা এখন এই জিনিসটা আসলে ম্যাথটা না করে কিভাবে বলতে পারতাম সেটাই এবার আমরা একটু দেখবো, ঠিক আছে। ম্যাথটাকে আসলে করা লাগতো না, এখন আমরা ওইটাই দেখবো। এখন কিছু কথা বলে ওগুলো একটু লেখো যদি মনে না থাকে। সেটা হচ্ছে দেখো, যে কোনো ফ্র্যাকশন সেটা হতে পারে 0.02, আমরা যখন পাওয়ার করব ওটাকে আমরা আসলে কিন্তু আরো ছোট করতেছি। দেখো আমরা 0.08 পাইছিলাম, সেটাকে দশমিকের সংখ্যা বাড়ায় ফেলছি। দশমিক সংখ্যা বাড়ানোর কিন্তু সংখ্যাটা ছোট হওয়া, 0064 ছিল, জাস্ট 0.4 ছিল, ছোট করে ফেলছি। যদি এটা দেখে না বুঝো তাহলে এটা দেখো, 0.2 কে স্কোয়ার করলে হয় 0.04, 0.2 ছিল, ঠিক আছে, হয়ে গেল কি 0.04, আরো ছোট হয়ে গেল। তার মানে কি দাঁড়ালো, নোটটা কি দাঁড়ালো, যে কোনো ফ্র্যাকশনকে আমরা যখন পাওয়ার করতে সেটাকে আরো ছোট করতেছি, গেল একটা। তবে কোনো একটা ফ্র্যাকশন যদি একটা সংখ্যার নিচে থাকে, এই যে এরকম, তখন অ্যান্সারটা কিন্তু বড় হয়। নর্মালি ফ্র্যাকশনকে স্কোয়ার করলে সে ছোট হয়, কিন্তু কোনো একটা ফ্র্যাকশন সেটাকে স্কোয়ার করলে তো আর পরের হিসাব, কিন্তু 1/, কোনো ফ্র্যাকশন মানে অ্যান্সারটা একের থেকে বড়। কিভাবে দেখো, এই যে 1/, এটাকে 2 লিখতাম, আর দশমিকের পরে কয় ঘর, 2 ঘর, তার মানে উপরে কি লিখতাম, 100 লিখতাম, কাটলে কত আসতো 50, ঠিক আছে। তার মানে আমি এককে ফ্র্যাকশন দিয়ে ভাগ করে অ্যান্সারটাকে উল্টা আরো বড় করলাম। তার মানে আমি যখন দেখতেছি একটা ফ্র্যাকশন দিয়ে স্কোয়ার করলো আবার সেম মানটাই 1/, করলো, আমি জানি যে ফ্র্যাকশন দিয়ে 1/, ফ্র্যাকশন করা মানে মানটা বড় করা। তার মানে কি এক্স এর থেকে ওয়াই বড়, এতটুকু আমি শুরু হয়ে গেলাম, ঠিক আছে, গ্রেটার দেন এক্স। আবার এখানে কি দেখলাম, যে এই দশমিকের 1 থেকে দশমিক করা মানে কি একটা ছোট মান, তাকে স্কোয়ার করছে আরো ছোট, ওই আরো ছোটকে আবার 1 মাইনাস করলাম, মানে পুরা নেগেটিভে চলে গেল। তার মানে কি ও তো একবারে ছোট হয়ে গেল জেড। তার মানে সিকোয়েন্সটা কি দাঁড়ালো, জেড এক্স ওয়াই, এই যে এটা, মানে ম্যাথের মানও বের করা লাগতেছে না। কি বুঝতে চাইছি, বুঝছো সবাই? ভাই, একটা কথা লিখতে গেছিলেন যে কোনো ফ্র্যাকশনকে, তারপরে তো কিছু বললেন না। আচ্ছা, যে কোনো ফ্র্যাকশনকে পাওয়ার করলে, পাওয়ারটা কত ম্যাটারই করে না, যে কোনো ফ্র্যাকশনকে পাওয়ার করলে ফ্র্যাকশনের মানটা আরো ছোট হয়। এই যে ওটাই দেখাইলাম আর কি, যে 0.02 স্কোয়ার করে বানায় ফেলবো কি 0.0004, আরো ছোট বানায় ফেলছি, ঠিক আছে। কিন্তু আরেকটা নোট কি, তবে 1/, ফ্র্যাকশন, সরি 1/, দশমিক, ফ্র্যাকশন তো না, 1/, ডেসিমাল ইকুয়াল টু গ্রেটার দেন, যে ভ্যালুটা আসবে সেটা গ্রেটার দেন 1 হবে। তার মানে ওর ইটসেলফ, ওর নিজের থেকে উল্টা আরো বড় মান দিতেছে, যে 1/0.02 হয়ে যায় কি 50 সমান, মানে কি বিশাল একটা সংখ্যা দিয়ে দিতেছে উল্টা। তার মানে এই দুইজনের ভিতরে কম্পারিজনটা আমাদের ইজিলি বের করা যাবে, মানে আর ম্যাথ করা লাগবে না, ওটাই দেখাতে চাইছি। বুঝে গেছে সবার? ভাইয়া জেডটা একটু আর একটু বলুন তো, জেডই কিন্তু এটা জেড, ছোট জন্য। জেডেরটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা হ্যাঁ, যে জেডটা দেখো 1 - 0.08, এটা আসে কত 0.92, ওটাকে আবার স্কোয়ার করতেছে। আমরা কি জানি দশমিককে স্কোয়ার করলে আরো ছোট হয়, তো এটা হচ্ছে ছোট হইলো, বুঝলাম, ধরলাম যে 92 আছে, ঠিক আছে, ছোট তো হবে, কিন্তু
যাই হোক না কেন ওটা থেকে তো আবার -1 করতেছে, তার মানে কি দশমিকের সংখ্যা থেকে -1 মানে কি মাইনাসে আসা, নেগেটিভ মান দেওয়া। তার মানে কি এর দুজন আর যাই হোক পজিটিভ ছিল, এটা তো পুরোই নেগেটিভ, তার মানে ও এমনি ছোট হয়ে যাচ্ছে। তাহলে কি সিকোয়েন্স কি দাঁড়ায়, জেড সবচেয়ে ছোট হয়ে যায়। আর দুইটার ভিতরে কে বড় ছিল, ওয়াই বড় ছিল, তার মানে ওয়াই সবার আগে, পরে এক্স, পরে জেড। দশমিক সংখ্যা কি পাওয়ার করলে কি বড় হয় না ছোট হয়? দশমিককে লেখো না যে নোট বললাম, দশমিককে পার হ্যাঁ, করলে দশমিক কি ছোট পাওয়ার হয়। করলে ছোট হয়, কিন্তু আরেকটা হ্যাঁ, যেটা বড় হয় ওইটা। সেটা সেটা হচ্ছে যে 1/দশমিক, 1/দশমিক মানে হচ্ছে ভ্যালুটা বড় হওয়া। এখানে কি 1 বাই সবসময় দশমিক, ওয়ান আসবে? ওয়ান থেকে যদি বেশি কিছু আসে, অথবা 3/2 হ্যাঁ তাও এরকম বড়, কিছু তাও আসে? বড়, বড়ই হবে আলটিমেটলি। কারণ 1-এর তো আর কিছু হইতেছে না, যা হওয়ার তো ওই করতেছে যে ওর দশমিক ছোট, ওর দশমিক সরে যায়, উপরে কিছু একটা আসতেছে। ওকে, 12, মিস্টার জামিল designed a ball so that when it is dropped, it rises with each bounce exactly 1/2 as high as it had fallen. এতটুকু আগে বলি, একটা বল এমন ভাবে ডিজাইন করছে ও বাউন্স করার পরে, এই যে একটা বাউন্সে যত উপর থেকে পড়ছিল, তার বাউন্স করার পরে তার থেকে হাফ উপরে উঠে। কেমন, এই মনে করে একটা বিল্ডিং, ঠিক আছে, এই বিল্ডিং থেকে যখন বলটা পড়বে, এই যে এখান থেকে বল, বিল্ডিং এর উচ্চতা কত বলছে, আচ্ছা এটা পরে আসতেছে। মনে করো এখান থেকে পড়ে এখানে একটা বাউন্স খাইছে, এই যে বাউন্স খাইলো, এখানে একটা বাউন্স খেয়ে যতটুকু উপর থেকে পড়ছে তার হাফ উঠবে, এমন বলছে। ঠিক আছে, বলের ডিজাইনটাই এমন, যত উপর থেকে পড়বে, মানে এখন দেখো এবার কি বলছে, হি ড্রপ দ্য বল ফ্রম 20 ফুট প্ল্যাটফর্ম অ্যান্ড কট ইট আফটার ইট হ্যাড ট্রাভেলড 23.25 ইয়ার্স। ইয়ার্ড মানে হচ্ছে গজ। হাউ মেনি টাইমস ডিড দ্য বল বাউন্স, তাহলে ওই বলটাকে এই যে উপর থেকে 24 ফুট উপর থেকে ফালানো হয়েছে, কিন্তু ওই ফালায়া অনেকগুলো বাউন্স খায়, টোটালি এতটুকু গেছে। আচ্ছা এখানে আছে ফিট, এখানে আছে গজে, এই গজটাকে ফিটে কনভার্ট করা যাবে। 1 গজ সমান 3 ফুট, ঠিক আছে, 1 ইয়ার্ড সমান 3 ফিট, তাহলে 23.25 ইয়ার্ড সমান, এটাকে 3 দিয়ে গুণ করতে হবে, এটাকে 3 দিয়ে গুণ করে কত আসে, 69.75। 75, হ্যাঁ 69.75 বললো, 75 না, আচ্ছা, 69.7, হ্যাঁ ওটাকে এতটুকু ফিট গেছে। তো এতটুকু ফিট যাইতে আমার আসলে বলটা কতটুকু ট্রাভেল, কতটুকু বাউন্স খাইছে, মানে কি এতটুকু ফিট যাওয়া মানে কি, এই বাউন্স খাইছে, আবার বাউন্স খাইছে, আবার বাউন্স খাইছে, যায় যায়, পরে একজন ধরে ফেলছে। তো এই যে সোজা গেছে, সোজা রাস্তাটাকে বলছে যে 69.75, আর পরে বাউন্স খাইছে মাঝখানে কতটা, সেটা আমাকে বের করতে বলছে, যে এতটুকু যাইতে আসলে বাউন্স কয়বার খাইছে। কোয়েশ্চেন বুঝছো নাকি, দা বলো। বুঝতে পারছি। আচ্ছা এটা মুসলাম গেল, তাহলে এখানে আসলে এটা কত, 69.75, এতটুকু যাইতে কতটুকু বাউন্স খাইছে এটা বের করতে হবে। তাহলে আমাদের জিনিসটা আইকা করলে সুবিধা, হ্যাঁ জায়গা বেশি লাগবে, এই জন্য আবার মুছছি। আচ্ছা তাহলে আমার কি বলছে, কতটুকু হাইট থেকে বলটা ফালাইছিল, 24 ফুট, এর এই এটা হচ্ছে 24 ফুট, 24 ফুট উপর থেকে ফালাইছে, যে 24 ফুট নামলো, নামে একবার বাউন্স খাইছে, এখন বাউন্স খাইতে আবার উপরে উঠবে না, এখন কতটুকু উপরে উঠবে, 12 ফুট। 12 ফুট, 12 উঠবে, কারণ কি একবার বাউন্স খেয়ে আগের তুলনায় যতটুকু পড়ছিল তার অর্ধেক উঠে, তো 24 থেকে পয়রা 12 উঠতেছে, 12 নামতেছে, ঠিক আছে, 12 উঠছে 12 নামছে, তার মানে এখানে একটা ডিস্টেন্স পাইলাম। পরের বাউন্সে আর একটা বাউন্স, 6 উঠবে 6 নামবে, 6 6, 3 উঠবে 3 নামবে, 3 + 3, আগে এতটুকু কাউন্ট করি, কতটুকু ডিস্টেন্স গেল, 24, 12 12 24, 6 6 12, 3 3 9, বাউন্স কিন্তু এখনো খায় নাই, ঠিক 6 আছে। আর হবে ভাইয়া, যোগ তো। 24 12 6, আচ্ছা এবার আরেকটা বাউন্স যদি খায় 3-এর পরে, এখন কত উঠবে, আরেকটা বাউন্স, 1.5 আর 1.5, 1.5। হ্যাঁ 1.5, এখনো কিন্তু বাউন্স খায় নাই, তাহলে এটা হবে আবার 3। এখন এখানে কতটুকু দেখি, 24 24 12 6 9, কত হয়,
এখানে কতটুকু হয়েছে বলো? 69। 69। আচ্ছা, ভাইয়া 24 দুইবার কিভাবে হইলো? এই যে 24 থেকে নামছে, হুম, নাইমা 12 উপরে উঠছে, 12 নিচে নামছে, পরে আবার বাউন্স খাইছে। যতটুকু উঠে ততটুকু আবার নামবে না, হ্যাঁ তাহলে 69। আচ্ছা, তাহলে এই যে 3 পর্যন্ত, এই যে 3 নামছিল, 3 উঠছিল, 1.5 উঠছে, 1.5 নামছে। এখন আরেকটা বাউন্স খাবে, বাউন্স খায় এবার আরেকটু উপরে উঠবে, উঠবে আবার নামবে। আগেরবার 1.5 উঠছিল, এখন কত? 75.5 আর 0.5 হবে, ঠিক আছে। তারপরে যে 1.5 হবে। তবে আমার দরকার কি মাত্র আর 7.5। তার মানে কি এখন আর বাউন্সটা লাগবে না, এখন ওই এই বাউন্সের পরে এই আকাশে উঠছে যে অতটুকুতেই শেষ, আর নিচে নামা লাগে নাই। নিচে যদি নামতো তাহলে আবার এক্সট্রা 7.5 যোগ করতাম, মানে একটা বাউন্স আসতো, কিন্তু বাউন্সটা আমার দরকার নাই, কারণ যখন ওই আকাশে উঠছে তখন আমার টার্গেট ফিল আপ হয়ে গেছে। তার মানে কি 5 বাউন্সে আমার কমপ্লিট, 1 2 3 4 5 বাউন্সেই আমাদের 0.75 হয়ে গেছে। এই জন্য অ্যান্সার অপশন বি। আবার বলবো? ভাইয়া উপরে যতটুকু উঠছে আবার যতটুকু নামছে ওটাও হিসাব করতে হবে, উঠাটাও? ট্রাভেল করছে কতটুকু সেটাই তো আমার ব্যাপার না। ও আচ্ছা আচ্ছা, বুঝছি এবার। আর এই ম্যাথটা আমি আর কোথাও দেখি না আসতে, ঠিক আছে। তো ম্যাথটা আসা মানে কি এটাই আসা, তার মানে কি ওই এটাই ম্যাথটা করছো জানো, জাস্ট মনে রাখলেই চলবে। বুঝছো সবাই? সামনে গিয়ে যাইলাম তাহলে। আচ্ছা 13, you want to make some candy using a recipe that calls for 3/2 cups of sugar and half cup of boiling water and several other ingredients. You have only 1 cup of sugar. How many cups of water will you have to use? একটা রেসিপি বানাতে চাও যেখানে কল ফর মানি দরকার 3/2 কাপ অফ সুগার অ্যান্ড হাফ কাপ অফ ওয়াটার। তাহলে এখন বলছে যে এখন তোমার কাছে কতটুকু আছে, সুগার যা দরকার ওতটুকু নাই, 3/2 কাপ দরকার ছিল কিন্তু আছে তোমার কাছে খালি 1 কাপ। তাহলে ওইটার সাথে মিলাইয়া কতটুকু পানি দরকার। কোনো একটা জিনিস রান্না করার ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু আহ ওভাবে আগাইতে হয়, মানে তুমি যতটুকু একটা খিচুড়ি বানাইতে যতটুকু ডাল দিবা, তার ধরে নাও যে তোমরা অনেক বড় লোক, তো তোমরা যতটুকু ডাল দাও ততটুকুই মাংস দাও, বা তার দ্বিগুণ মাংস দাও, রেশিও, ঠিক আছে। তোমাদের স্ট্যান্ডার্ড ওইটা। মানে তুমি যদি এখন, অথবা তুমি 1 কাপ চা বানাবা, তোমার স্ট্যান্ডার্ড হচ্ছে তুমি যদি কাপ বানাও 1 কাপ চা, তুমি সেখানে সবসময় এক স্পুন চিনি দিবা, ঠিক আছে। এটা হলো তোমার স্ট্যান্ডার্ড, 1 কাপ চার জন্য এক স্পুন চিনি। তবে এখন এখন তোমার কাপ বানাইতে বলছে 2 কাপ, তাহলে তুমি কি করবা? 2 কাপ চিনি দিবা। তার জিনিসটা কি রেশিও করা আগাইতেছে না, কাপ একটা হলে। আচ্ছা এখানে আরেকটা আনি তাহলে আরো সুবিধা হবে, কিন্তু চিনি দেওয়া হচ্ছে, আহ, চিনি তো 1 কাপ, দুধ দেওয়া হচ্ছে তুমি 2 চামচ, ঠিক আছে, 2 স্পুন। তাহলে এখন দুধ কত হবে এখানে? 4 স্পুন হয়ে যাবে, ঠিক আছে। তার মানে সবকিছু কিন্তু রান্না বান্না কিন্তু সবকিছু একটা রেশিও আকারে আগায়, যতটুকু দরকার ওইভাবে অন্য ভেরিয়েবল গুলো আমরা চেঞ্জ করি, ঠিক আছে। যদি ধারা 1 অনুসারে আগে। হ্যাঁ, তো এখানে জিনিসটা অমনি, তাহলে আমার এখানে কম্পারিজনটা কি সুগার আর হচ্ছে ওয়াটারের ভিতরে। তো সুগার যখন আমার 3/2 কাপ লাগতো, তখন ওয়াটার লাগতো হলো হাফ কাপ, এটা হচ্ছে আমার রেশিওটা, ঠিক আছে। এখন দেখো রেশিওতে একই জিনিসগুলা কাটা যায়, দুই দিকেই আমার নিচে 2 দিয়ে আছে, 2 দিয়ে কেটে ফেললাম। তার মানে আসলে সুগার এবং ওয়াটারের রেশিওটা সবসময় হবে 3:1, ঠিক আছে। মানে মানে আমার সুগার যদি লাগে হচ্ছে 3 কাপ, আমার ওয়াটার লাগবে 1 কাপ, এটা বুঝছো নাকি দেখো? হ্যাঁ, না একটু বুঝিয়ে দেন। বুঝো নাই? ওখানে মাঝখান দিক দিয়ে বুঝিয়ে নেন যে না, আমি যেটা আমি জাস্ট এটাই বলছি যে রান্না বান্নার কাজে সবকিছু একটা রেশিও অনুযায়ী ইউজ করতে হয়, যা যা ইউজ করবা উপাদান। মানে এখানে বলছে যখন 3/2 কাপ সুগার ইউজ করবা, তার সাথে পানি লাগবে হাফ কাপ। তো 3/2 এর সাথে আমার এই যে এটা হচ্ছে রেশিওর একটা চিহ্ন, ঠিক আছে, অনুপাত চিহ্ন, যে 3/2 অনুপাত 1/2 আকারে আমাদের সুগার এবং পানি ইউজ করতে হবে। তো এখন আমার
অনুপাতের দুই পাশে যে সংখ্যাগুলো থাকে একই জিনিস থাকলে কাটা যায়। একই জিনিস মানে কি, নিচে দেখো 2 আর 2 আছে, তাহলে 2 কাটা দেয়, তাহলে সিম্পল হয়ে গেল কি 3 আর 1। তার মানে যখন আমার 3 কাপ চিনি নিব, তার সাথে 1 কাপ পানি নিব, তাহলে আমার রেসিপিটা হবে। তবে আমার ম্যাথে কি বলছে, ম্যাথে আমার বলছে যে আমার সুগার আছে শুধু 1 কাপ, ঠিক আছে, সুগার আছে আমার 1 কাপ, তাহলে আমার পানি কতটুকু লাগবে, ঠিক এটা বলছে। তাহলে আমি কি জানি, সুগার এবং ওয়াটার রেশিওটা ওরা বলে 3:1, কিন্তু আমার সুগার আছে 1 কাপ, পানি কতটুকু বের করতে বলছে, পানিকে ওয়াটারে রেখে দিলাম, ঠিক আছে। তাইলে এখন পানি কতটুকু লাগবে, এটাকে কি লেখা যায়, 1/W লেখা যায়, এটাকে 3/1 লেখা যায়। তাহলে W ইকুয়াল টু কত হবে, এখান থেকে W ইকুয়াল টু কত হবে বলো, 1/3 না, মানে ওয়াটার। ঠিক আছে। বুঝতেছি না আমি ভাইয়া। আচ্ছা আবার যাই, এটা বুঝছিলা এটা? হ্যাঁ, এটা বুঝছি। আচ্ছা, তো এ অনুপাত সি অনুপাত এটা লেখা আর ডাব্লিউ বাই এটা লেখা একই কথা, ঠিক আছে। তো এটা হচ্ছে স্ট্যান্ডার্ড যে অনুপাতটা, কিন্তু আসলে আমি কি ইউজ করতেছি, আসলে তো আমি সুগার ইউজ করতেছি মাত্র 1 কাপ, এই জন্য এস এর বদলে আসলে 1 বসাই দিলাম। ডাব্লিউ তো ডাব্লিউ আছেই, ডাব্লিউ বের করবো, ওটা তো অজানা। তো অনুপাত হতে এটা, কিন্তু আমি সুগার নিছি 1 কাপ, তো এই সুগারের সাথে পানি কতটুকু লাগবে সেটা এখন বের করবো কাটাকাটি করে। ও আচ্ছা, বুঝছি। অন্যরা বুঝছো এটা? নিবে শেরিন, সিনথিয়া আছো তোমরা, তারপরে ফারা। এখানে আছে। আচ্ছা ওকে, 14। A certain football team has played 2/3 of its game and has a record of 17 wins and 3 losses. What is the greatest number of remaining games that the team can lose and still win at least 3/4 of its games? আচ্ছা, একটা ফুটবল টিম তার যে টোটাল গেম খেলার কথা তার 2/3 গেম খেলে ফেলছে, এবং এই 2/3 অংশ গেম খেলার কারণে এই টোটালে 8টা জিতছে এবং 17টা জিতছে, 3টা হারছে, ঠিক আছে, এটা বলছে। তো আমাকে বলতেছে যতগুলা খেলা এখন বাকি আছে, মানে 2/3 খেলা মানে আর কি 1/3 খেলা বাকি আছে, ঠিক আছে, যে ওই খেলাগুলোর ভিতরে আর হাইস্ট কয়টা ম্যাচ ও হারতে পারবে, যে যার কারণে ওর যে জিতার রেশিওটা সেটা 3/4 থেকে যাবে। মানে ধরে নাও যে সে এখন 10টা ম্যাচ খেলতে পারবে হচ্ছে 20টা, তোমাকে এমন বললো যে 10টা ম্যাচ তো খেলছে, ওটার ভিতরে 7টা 3টা হারছে, এখন তোমাকে বললো 3টা তো হারছে 10টার ভিতরে, এই বাকি আরো 10টা ম্যাচের ভিতরে আর হাইস্ট কয়টা হারতে পারবে, ঠিক আছে, আর কয়টা হারতে পারবে যার কারণে হারলেও আমার ওই উইনিং পার্সেন্টেজটা একটা স্ট্যান্ডার্ড থাকবে, ওটা আমাকে বলতেছে। তো আস্তে আস্তে আগাই, দেখো আমাকে প্রথমে বলছে কি 2/3 গেম খেলছে, 2/3 গেম খেলার কারণে 17টা জিতছে 3টা হারছে, 17টা জিতছে আর 3টা হারছে, মানে কি টোটালি 20টা খেলা তাহলে নাকি, 17 আর 3 20। ড্র এর হ্যাঁ, কথা বলো নাই, মানে ড্র নাই, ঠিক আছে, তার মানে 20 গেমস, ঠিক আছে, তার মানে কি 2/3 অংশ মানে আসলে কি 20টা খেলা, 7টা জিতছে 3টা হারছে, 2/3 খেলা হয়ে গেছে, মানে 2/3 মানে আসলে 20টা গেম। তাহলে ফুল গেম মানে কি 1 মানে কত হবে তাইলে, 30। 20 ইন্টু কত লিখবো এখানে, 2 3 3 বাই 2 মানে 30। ওকে 30 ওকে, তাহলে টোটাল গেম হচ্ছে 30। টোটাল গেম এখন আমি 30 জানি, এখন কোশ্চেন করছি কি বাকি খেলাগুলোর ভিতরে আর কয়টা হারলেও উইনিং রেশিওটা এটা থাকবে। ওকে আচ্ছা, তাহলে আমার আসলে উইনিং রেশিওটা যেটা সেটা কত, 30টার ভিতরে 3/4, 30টার ভিতরে 3/4 করলে এখানে কত আসে, দশমিক সামথিং, ঠিক আছে।
মানে 22.5 এটাকে, and দশমিকে তো আর ম্যাচ দিতে দেয় না, এই জন্য এটাকে আমরা ধরে নেব এটা 23ই। ঠিক আছে, তার মানে আমার 30টা খেলার ভিতরে আসলে 23টা খেলা জিততে হবে। 23টা খেলা জিততে হবে সেটা তো আমার জানার বিষয় না, জানার বিষয় কি আমাকে বলছে বাকি খেলাগুলোর ভিতরে কয়টা হারতে পারবে। ঠিক আছে, তো বাকি খেলা আছে কয়টার? 30টার ভিতরে 20টা, মানে কি 7টা। 10টা। 10টা খেলা, 10টা খেলা আছে, ওর ভিতরে কয়টা হারতে পারবে দেখো আবার। না ভাই, আমি হচ্ছে মানে ভাবছি 23টা যে আপনি জিততে পারবে, জিজ্ঞেস করছেন হ্যাঁ। কয়টা হারছে এটা বলছি। আচ্ছা সেটা তো ঠিক আছে, কিন্তু আমার টোটালি হারতে পারবে কয়টা সেটা বলছে, টোটাল রিমেইনিং এর ভিতরে। তাহলে ভাই 23টা 6টা হচ্ছে, বাট এখানে তো অপশন নাই, 5টা হবে নরমালি। রিমেইনিং এর ভিতরে কয়টা হারতে পারবে? রিমেনিং মধ্যে 7টা হারতে পারবে। 4টা হারতে পারবে, ওটা অপশনে নাই নাকি? আচ্ছা এটা কি 3টা অপশন? হারতে পারবে, 3টা। হ্যাঁ ওটা থাকতো, এটা 7টা। আচ্ছা 3টা কিন্তু আগে হারছে, ঠিক আছে, 3টা আগে হারছে, দাঁড়াও আমি দেখাইতেছি। আমার টোটাল গেম হচ্ছে কয়টা? 30টা। জিততে হ্যাঁ পারবে দেখা কয়টা? যাচ্ছে না কেন? দেখতেছো না তোমরা? তুমি লিভ দেখা নিয়ে যাচ্ছে না। আবার জয়েন করো। আচ্ছা আমি হ্যাঁ আসি, দেখো দেখতেছি। আমার টোটাল গেম 30টা, জিততে পারবে 23টা, তাহলে হারতে পারবে 7টা। কিন্তু বলে না টোটালি কয়টা হারতে পারবে, বলছে কি রিমেইনিং এর ভিতরে কয়টা হারতে পারবে। তো আগে হারছে কয়টা? আগে হারে ফেলছে 3টা। 3টা। এখন নতুন করে হারতে পারবে এখন কয়টা? 4টা হারতে পারবে, 4টা। 4টা হারতে পারবে, মানে অপশন বি। ও আচ্ছা। ঠিক আছে, কোয়েশ্চেনটা এমনও হতে পারতো যে আসলে টোটাল কয়টা হারতে পারবে, টোটাল কয়টা হারতে পারবে এই কোয়েশ্চেনটা দিলে তাহলে তুমি 7 লিখে দিতা। ঠিক আছে, কিন্তু বলছে বাকি ম্যাচের ভিতরে কয়টা হারতে পারবে। তো অলরেডি 3টা হাইলাইট ফেলছে, এখন নতুন করে আর 4টা হারতে পারবে। উইন রেটের পরে থেকে আরেকবার বোঝান তো, ওই যে 23-এর পরে। আচ্ছা আগে তো আমার বলছে যে উইন রেট রাখতে হবে 3/4। উইন রেট বের করার জন্য তো কয়টা গেম সেটা আগে জানতে হবে। এখানে একটা ক্লু কি দেওয়া আছে, 2/3 গেম খেলার পরে 17টা জিতছে 3টা হারছে। তার মানে জিনিসটা কি দাঁড়ায়, 2/3 গেম আসলে কি 17 আর 3 মানে 20-এর সমান। ঠিক আছে, তার মানে এটা 2/3 গেম বুঝতে আসলে পারছি। 20টা গেমের সমান। তাহলে 1 মানে কি টোটাল গেম আসলে কত? 20 ইন্টু 3/2, যেটা উল্টায় গেছে 3/2, মানে টোটাল গেম 30টা। তো টোটাল গেমের ভিতরে এখন কয় পার্সেন্ট জিততে হবে? 3/4 অংশ। 3/4 অংশ মানে কি 22.5 হবে। তো দশমিকে খেলা দিতে যায় না, এই জন্য আমরা পূর্ণ সংখ্যা সামনের দিকে যাওয়া যায়, পিছনের দিকে যায় না। ঠিক আছে, 23 ধরছি, তার মানে 30টার ভিতরে 23টা জিততে পারবো, তাহলে হারবো কয়টা? 7টা। 30টার ভিতরে 7টা হারবো। হুম, ঠিক আছে, কিন্তু আমার বুঝতে কোশ্চেন পারছি। করছে রিমেইনিং খেলাগুলোর ভিতরে কয়টা হারতে পারবে। তো অলরেডি 3টা হাইরা বসে আছে, তারা আর আর 4টা হারতে পারবে। ঠিক আছে, 7টা ভাই বানানোর কোনটা জন্য। উল্টে গেছে? এই যে এখানে একে যখন গেছি, এই যে 3 উপরে 2 নিচে গেছে। এটা তো আমরা ঐকিক নিয়মের নিয়ম জানি না, এরকম হয় না? তো 10x সমান যদি 2 হয়, তাহলে 1 মানে কত? এখানে এখানে কত হয়? উল্টায় যায় না? 2/10। 2/10 হয় না? উল্টায় যায় ওরকম। বুঝছি। আচ্ছা, গেমের খেলাগুলো একটু ভালোভাবে দেখো, গেমের খেলা আছে কি, এক এক কথা দুইবার বললাম, গেমের ম্যাথ গুলো দেখ। আচ্ছা 15, in 2004 approximately 1/3 of the 37.3 million airline passengers used Dhaka Airport. If the number of such passengers that used Chittagong Airport was half the number of the number that used Dhaka Airport and 4 times the number that used Jashore, how many these passengers used Jashore Airport that year? অনেক কথা, মেনলি আমার কি বলছে, এয়ারপোর্টের কথা বলছে 3টা, কি কি? চিটাগাং, ঢাকা এবং যশোর, এবং ওদের ভিতরে কি কানেকশনও আছে। ঠিক আছে, 1/2 আছে, 4 গুণ আছে, বহুত কথা আছে। কিন্তু শুরুতে কি বলছে, এই 37.3 মিলিয়নের 1/3 মানুষ ঢাকা এয়ারলাইন ইউজ করে। আর তার মানে কি আমি ঢাকা এয়ারলাইনের মানটা ডিরেক্ট জানি, তাহলে আমি যদি জিনিসটা এমন সাজাই, সবগুলাকে টাইনা ঢাকা এয়ারলাইনের দিকে যদি নিয়ে আসি, মানে ওই ইকুয়েশন গুলা, তাহলে আমার করতে সুবিধা হবে। কেমন ব্যাপারটা? মনে করো প্রথমে কি বলছে দেখো, চিটাগাং এর যে নাম্বারটা, যতজন মানুষ চিটাগাং এর এয়ারপোর্ট ইউজ করে তারা কি
ঢাকার অর্ধেকের সমান, মানে চিটাগাঙে যে কজন ইউজ করে তারা হচ্ছে কি ঢাকার অর্ধেকের সমান। তো আমরা ফ্র্যাকশন তো ইগনোর করতে চাই, তারা আসলে কি ঢাকা ইকুয়াল টু কি 2 চিটাগাং। একটু বুঝছো দেখো, ঢাকা ইকুয়াল টু চিটাগাং মানে ঢাকা চিটাগাং যারা ইউজ করে তাদের সংখ্যাটা হচ্ছে ঢাকার হাফ, এই যে ওয়াজ হাফ অফ ঢাকা, এই জন্য সি ইকুয়াল টু D/2। তো এখন আমরা উল্টায় ফেললাম, মানে D ইকুয়াল টু 2C। এরপর কি বলছে দেখো, and 4 times the number that used যশোর এয়ারপোর্ট। বাক্যটা কিন্তু এখনো চলতেছে, তার মানে কি সাবজেক্ট এখনো চিটাগাংই আছে। তার মানে যে চিটাগাং যারা ইউজ করছে তাদের সংখ্যাটা ঢাকার হাফ কিন্তু যশোরের দ্বিগুণ, ঠিক আছে, যশোরের 4 গুণ। চিটাগাং যারা ইউজ করে তারা কি যশোরের 4 গুণের সমান। তার মানে চিটাগাংকে সরাই কি 4 যশোর লেখা যায়, চিটাগাং যদি সরাই দাও তাহলে কি সি এর বদলে কি 4 যশোর লেখা যাবে। তার মানে আসলে আলটিমেটলি কি দাঁড়াবে, ঢাকা ইকুয়াল 8 যশোর। কিন্তু আমার শেষমেশ কি যশোরের সংখ্যাটাই বের করতে বলছে, তার মানে কি যশোর ইকুয়াল ঢাকা বাই 8। এখন ঢাকার মানটা আমি ডিরেক্ট জানি যে এখানে আছে, এখন ঢাকার মানটা বসাই। ঢাকার মানটা কত আসলে 37.3 মিলিয়ন এর 1/3, আর 8 তো আগে নিচের থেকে একটা ছিলই, রেখে দিলাম। এখন কাটাকাটি করলে মিলে যাবে। আবার বলি, দেখো শুরু থেকে আবার বলি, একটা সংখ্যা দিয়ে বলছে ওইটা 1/3 হচ্ছে ঢাকা এয়ারলাইন ইউজ করা মানুষের সংখ্যা। তো আমরা শুরুতে ওখানে গেলাম না, আমি একটু সিম্পল করা ট্রাই করতেছি। কি বললো, যতজন মানুষ চিটাগাং এয়ারলাইন ইউজ করে তারা হচ্ছে কি ঢাকার অর্ধেকের সমান, মানে সি ইকুয়াল টু D/2। তো এটাকে এভাবে সাজালাম আগে ভাগে, ঠিক আছে। তারপরে কি বললো, একই লাইনে আবার বলতেছে 4 টাইমস দ্য নাম্বার অফ দ্যাট ইউজ যশোর। মানে বাক্যটা এখনো চলতেছে যে চিটাগাং যারা ইউজ করে তারা আসলে কি কার সমান, ওই ঢাকার অর্ধেক কিন্তু যশোর যারা ইউজ করে তাদের 4 গুণ। এই জন্য আমরা চিটাগাংকে সরাই যশোরের 4 লিখছি। আলটিমেটলি আমরা কি পাইলাম, ঢাকা ইকুয়াল টু 8 যশোর। যশোর যেহেতু অ্যান্সার বের করবে, ওই জন্য 8 কে ঢাকার দিকে কনভার্ট করে ফেললাম। এখন ঢাকার মানটা আমরা আসলে জানি যে 37.3/3 করলে বের হয়ে যায়। আর আগে এখানে আমাদের আগে 8 ছিল, 8কে 8 রেখে দিলাম। এখন কাটাকাটি করলে বের করতে পারবো। এই কাটাকাটিটাও করা যাবে ইজিলি, 37 এটা, আর এখানে হবে 38 ইন্টু 10। এখন সবগুলা গুণ করে পরে ডিরেক্ট এটাকে কাটো, তাহলে মিলবে। কত হয় বলো? 1.55 1.55 মিলিয়ন, মানে 16, যে অপশন বি। বুঝছো সবাই? এটা ম্যাথটা যে এভাবে করতে হবে এমন কিছু না, কিন্তু এভাবে করলে টাইম কম লাগে। যেমন তোমার মাথায় এটাও আসতে পারতো যে 2টাকে ওপাশে নিয়ে যাব, তাও সমস্যা হইতো না, মিলতো। কিন্তু আসলে গুণ করা জিনিসটা ইজি, এর জন্য আগে ভাগে সরাই ফেলছিলাম। হ্যাঁ, এখানে 10টা করতে আসছে কোনটা? নিচে, যেটা 37.3 ডিভাইড বাই 3 ইন্টু 8 ইন্টু 10। এটা 10, নিচে আচ্ছা একদম 10। এই হ্যাঁ 37.3 না, তো ওটা দশমিকটা সরাই দাও। দশমিক সরার জন্য কি করবো, নিচে দশমিকের পরে 1 ঘর ছিল, এই জন্য 0 একটা, আর দশমিকের জন্য 1, এই জন্য 10। আচ্ছা পরে যেতেছি 16 আরেকটা পানির জারের। Equal amount of water was poured into 2 empty jars of different capacities, which made one jar 1/4 full and another 1/3 full. If the water in lower capacity jar is poured into the greater capacity jar, what fraction of the larger jar will be filled with water? আচ্ছা, বলছে এটা কি আমাকে, যে একই পরিমাণ পানি দুইটা আলাদা আলাদা জারে আমি রাখছি, ঠিক আছে, একই পরিমাণ পানি, এবং ওইগুলা কিন্তু ক্যাপাসিটি সেমই। তো এখন কি বললো, পানি রাখছি একই পরিমাণ, তো একটার ভিতরে পানি রাখার কারণে ওটা হয়ে গেছে কি 1/4 ফুল, সরি ডিফারেন্ট ক্যাপাসিটি, 1/4 ফুল হয়েছে, আর একটা কি 1/3 ফুল হয়েছে ওই পানিটা রাখার কারণে। আমাকে কি বললো, যেটার ক্যাপাসিটি কম সেটা থেকে পানি নিয়ে বড় ক্যাপাসিটি ওটার মধ্যে রাখার কারণে
বড় ক্যাপাসিটিটা যে ছিল যার, ও আসলে কতটুকু ফুল হয়েছে। আচ্ছা, আগে তো পানি কতটুকু নিয়েছি সেটা আমার ধরতে হবে কিছু একটা, যে দুটার ভিতরে কতটুকু পানি দিয়েছিলাম। ওটা কি বের করতে পারি? এই যে দেখো 4 আর 3 লসাগুর একটা হিসাব বলছিলাম। 4 আর 3 লসাগু কত? 12। ধরে নিলাম যে দুটার ভিতরে আমি কি 12 পানি দিই, তাই ধরে নিলাম যে পানি যেটা দিছিলাম সেটা আসলে 12 লিটার। সুবিধাটা কি হবে দেখো, 12 লিটার পানি দিলে ও যদি 1/4 ফুল হয়, ঠিক আছে, মানে 1/4 ফুল ইকুয়াল টু কি 12 লিটার, তাহলে ওর টোটাল ক্যাপাসিটি আসলে কত? ওর 48 টোটাল ক্যাপাসিটি আসলে কত? 48। ঠিক আছে, এই যে এটা বের করতে এখন সুবিধা হচ্ছে। তাহলে ফার্স্ট যেটা ওর ক্যাপাসিটি হচ্ছে 48, একইভাবে সেকেন্ডটার ক্যাপাসিটিটা বের হবে কত তাহলে? 3 ইন্টু 12 মানে 30। 36 এই শেপটা কেন করলাম? কারণ আমাকে একটা কথা বলছে, ছোট ক্যাপাসিটার থেকে বড় ক্যাপাসিটার ওখানে পানি রাখতে বলছে। তো কার ক্যাপাসিটি বেশি সেটা তো আর জানতে হবে আগে না। তো জানলাম কি তাহলে, যে প্রথমটা ক্যাপাসিটি বেশি, পরেরটা ক্যাপাসিটি কম, জানা ফেললাম। এখন কি, ছোটার থেকে নিয়ে বড়টায় পানি ফেলাইতে হবে। কতটুকু পানি ফেলাবো ছোটার থেকে নিয়ে বড়টায়? পানি কতটুকু ফেলাবে একটা থেকে একটা? 12ই তো নিবো না, দুইটার ভিতরে তো 12 লিটার করে পানি ফেলাইছিলাম। তার মানে এই প্রথমটা তো 12 ছিল, এটাও 12 ছিল, সেকেন্ডটা তো 12 ছিল। এই সেকেন্ডটা যেহেতু কি ক্যাপাসিটি কম, ওর পানিটা নিয়ে আমি এখানে ফেলাইতেছি, তার মানে এখানে হয়ে যাবে কত? 24। তার মানে প্রথমটাতে এখন আমার 24 লিটার পানি আছে, কিন্তু ওর ক্যাপাসিটি আসলে কত? 48। তা আসলে কতটুকু ফুল হয়েছে? ওই ওই অর্ধেক ফুল হয়েছে, হাফ হাফ, মানে অপশন বি। আবার আসি ম্যাথটায়। আমাকে বললো সমান পরিমাণ পানি আমি দুইটা জারে ফেলছি, যাদের ক্যাপাসিটি আলাদা। এমন বলতেছে যে 12 লিটার পানি ফালানোর কারণে একটা জার 1/4 ফুল হয়। তো 1/4 ফুল হয় 12 লিটার পানির কারণে, তাহলে ওর টোটাল ক্যাপাসিটি কত? মানে এক মানে কত? 48। ওর যদি এভাবে 48 বের হয়, পরেরটার এভাবে 36 বের করা যাবে, এই দুইটা লাইন না করে। 48 এবং 36, তাই আমি বুঝলাম কি এই 36 চালাটা ছোট, তাহলে ওর হিসাব করা লাগবে না। ওর পানিটা নিয়ে এখন আমি এই বড়টার ভিতরে ফালাই দেবো। বড়টার ভিতরে একবার ফালাইছিলাম, ছোটটাও নিয়ে এখানে ফালাইছি, 24 বানাই ফেললাম। 24 বানায়া এখন বললো যে এই যে 24 লিটার পানি ফালাইছে, এর কারণে বড়টা যে লার্জার যে জারটা ও কতটুকু ফিল হয়েছে। পানি ফালাইছে 24, ক্যাপাসিটি হলো 48। আমি বলছিলাম যে এই এই ধরনের কাজে যেটা সবচেয়ে বড় সেটা নিচে থাকে, মানে এই যে 48 বড় ক্যাপাসিটি, তাহলে নিচে রাখলাম। তাহলে 24 বা 48 কাটলে 1/2 হয়, তার মানে ওর হাফ অংশ ফুল হয়েছে। আর এমনিও বোঝা যায় যে ক্যাপাসিটি যদি 48 হয়, তার অর্ধেক হচ্ছে 24, মানে অর্ধেক ফুল করছে, হাফ ফুল করছে। অপশন বি। ভাই এটা কিভাবে বুঝবো যে সেকেন্ড জার থেকে ফার্স্ট জারে হচ্ছে 12 লিটার পানি দিতে হবে? কারণ ওই যে বলে দিছে, লোয়ার ক্যাপাসিটির পানিটা নিয়া ইনটু গ্রেটার ক্যাপাসিটিতে ফেলাও। আর সেটা তো বুঝলাম, কিন্তু 12 লিটার পানি যে দিব এটা কিভাবে বুঝবো? ভ্যালুটা আচ্ছা কতটুকু পানি দেবো সেটা ধরে নিছি যে জি জি 1/4 1/3, দুটা ফ্র্যাকশন, 4 আছে নিচে, নিচে আছে 3, মানে কত 12। মানে আমি যদি 12 নেই তাহলে আমি কোনো ফ্র্যাকশন পাবো না। ফ্র্যাকশন দেখছো পুরো ম্যাথে? নাই কিন্তু। না। এই জন্য ওই যে ওই শর্টকাটটা আবার ফেলাইছি। তুমি ওটা চিন্তা না করলে তুমি ধরতা কি এক্স, যে এক্স লিটার ফেলাইছি দুটাই, তাহলে 1/4 ইকুয়াল টু কি এক্স, আর 1 ইকুয়াল টু কি 4x, এরকম আসতো। ঠিক আছে, কিন্তু এক্স দিয়ে আবার এখানে করতে একটু ঝামেলা হইতো, কারণ পানি তো ডিরেক্ট কাটতে পারতাম না তখন। বুঝতে পারছি। আচ্ছা 17, two containers X and Y of the same capacity are each 1/5 full of water. If 4 liter of water from container X is added to container Y, the ratio of water in the two containers becomes 2/3. What is the capacity of X? আচ্ছা, এই ম্যাথটা আর আগের ম্যাথটার ভিতরে ঝামেলাটা কোথায় দেখো। আগেরবার বলছে আমি কি পরিমাণ পানি দিচ্ছি, ওদের ক্যাপাসিটি নাই, ক্যাপাসিটি বের করছি, কিন্তু এখানে আমার ক্যাপাসিটি চাইছে। ঠিক আছে, ক্যাপাসিটিটা বের করতে বলছে। কিভাবে বের করতে বলছে? যে দুইটাই সমান ক্যাপাসিটি এবং দুটোটাই 4/5 ফুল আছে পানি দ্বারা। আমাকে বললো যে 4 লিটার পানি আমি কি করছি, এই এক্স থেকে নিছি। ঠিক আছে, একটা থেকে, মানে করে যার যদি দুইটা হয় ক্যাপাসিটিও সেম, মানে সেম পরিমাণ পানি দিয়ে ফুল আছে, এখান থেকে আমি 4 লিটার নিয়ে এখানে নিছি 4 লিটার। এই নেওয়ার কারণে ওদের রেশিওটা দাঁড়াইছে 2 আর 3 অংশ পানি। তাহলে আমার এক্স এক্স মানে এটার ক্যাপাসিটি কত? এটার ক্যাপাসিটি বলা আর এটার ক্যাপাসিটি বলা একই কথা, কারণ কি দুইটার
ক্যাপাসিটি তো সেম বইলিয়ে দিছে। ঠিক আছে, কিভাবে বের করতে পারি এটা আসলে এখন অপশন টেস্ট দ্বারা ইজিলি করা যাবে। কিভাবে দেখো, আমি যদি ধরি যে প্রথমটার ক্যাপাসিটি কত 14, ঠিক আছে, অপশন টেস্ট করতেছি, আমি ধরলাম যে প্রথমটা ক্যাপাসিটি 14, তো জোর ওর ক্যাপাসিটি 14 হয়, যে এর ক্যাপাসিটি 14 হয়, তাহলে 14 1/5, 14 1/5 করতে পারা যাবে, দশমিক আসবে না, কারণ এই যে এখান থেকে কাটতে গেলে দশমিক আসে। ঠিক আছে, তো আমরা আপাতত এটাকে স্কিপ করি, আমরা যেটা ডিরেক্ট কাটতে পারবো সেটা দেখি, যে অপশন বি এর আগে চেক করব। তাহলে ওর ক্যাপাসিটি যদি 25 হয়, ও কতটুকু পূর্ণ আছে 4/5, তাহলে কত হয় 20, কত হয় এখানে 5, হ্যাঁ 20, তার মানে ওর ভিতরে 20 লিটার পানি আছে, এর ভিতরে 20 লিটার পানি আছে, যদি আমি ক্যাপাসিটিটাকে 25 ধরি। তো 20 লিটার পানি আছে, আমার কি বললো এক্স থেকে 4 লিটার নিয়ে এখানে নাও, তো এক্স থেকে যে 4 লিটার নিয়ে হয়ে যাবে 16 আর হয়ে যাবে 24, এই রেশিওটা হয়ে যাবে পানির। তো এখান এই দুই রেশিওটা এখন কাটা যায় 8 দিয়ে, এটা 2 হবে, এটা 3 হবে। আবার কোশ্চেন আমার তাই বলছিল যে এই 4 লিটার নিয়ে এখানে রাখলে রেশিওটা পরে 2/3 হয়, তাই হলো। তার মানে কখন মিললো, যখন আমি অপশন বি মানে ক্যাপাসিটিটাকে 25 ধরতেছি, তখন আমি দেখতেছি কি যে আসলে 4/5 অংশ মানে 20 লিটার, 20 লিটার দুটাতেই আছে, কারণ একই পরিমাণ পানি বলছে দুটোটায়। তাহলে এখান থেকে 4 লিটার নিলে এটা 24 হবে, এটা 16 হবে, 24 আর 16 রেশিও 2/3 হয়। তার মানে কখন মিলছে, যখন অপশন বি টাকে আমি ধরে নিয়েছিলাম। ঠিক আছে, আচ্ছা 18, Arif contributed 2/3 of his salary to a charity, which is half of the salary of Babu. Babu contributed 2/3 of his salary, which is twice the salary of Malik. Malik contributed 1/4 of his salary. তো অনেক কথা, স্যালারি একজনের কথা ডিরেক্ট বলছে। হোয়াট ইজ দ্য টোটাল কন্ট্রিবিউশন, স্যালারি এবং কন্ট্রিবিউশনের হিসাব বলছে। হ্যাঁ, ওইখানে অনেক রিলেশন আছে, তবে একজনের টাকাটাই ডিরেক্ট বলে দিছে, কার স্যালারি, বাবুরটা। এখন বাবুর সাথে কানেক্ট করে করে আমাদের এখানে ক্যারেক্টার আছে কে, বাবু, আরিফ এবং মালিক, তিনজনের স্যালারি চায় নাই, তিনজনের কন্ট্রিবিউশন ওই চ্যারিটিতে কন্ট্রিবিউশনটা চাইছে। ঠিক আছে, যেহেতু ডিরেক্ট মান জানি, তাহলে ওই যে শর্টকাট 3, 4 মানে ফ্র্যাকশন গুলা নেওয়ার কোনো দরকারই নেই, কারণ আমি ডিরেক্ট মানই জানি। ফ্র্যাকশন নিতাম যখন ওই এক্স দইরা পরে হিসাব করা লাগতো, এখান থেকে আমি ডিরেক্ট জিনিসগুলো বের করতে পারবো। দেখো কন্ট্রিবিউশন একজন একজন করে বের করতে হবে। আচ্ছা, আরিফের কন্ট্রিবিউশন কিভাবে বের করবো, দেখো আরিফ 2/3 দেয় তার স্যালারি, কিন্তু ওর স্যালারি তো আমি জানি না। তাহলে আরেকটা কথা কি বলছে, হুইচ ইজ হাফ অফ দ্য স্যালারি অফ বাবু, তাহলে বাবু যে টাকাটা দিছে এই সেটা কি নিজের স্যালারি 2/3, কিন্তু স্যালারি আমি জানি না, তার মানে এই লাইনটা আমার কোনো কাজের না। কাজের লাইনটা কোনটা, হাফ অফ দ্য স্যালারি অফ বাবু, তার মানে আরিফের যে স্যালারিটা সেটা হচ্ছে কার সমান, বাবু স্যালারির অর্ধেক, মানে কি 10,000-এর সমান। ঠিক আছে, তার মানে আরিফ চ্যারিটি দেয় আসলে কত, 10,000 টাকা, 2/3 অফ ইজ স্যালারি না, কারণ 2/3 ও স্যালারি জানি না। তার মানে কি এই ইনফরমেশনটা কি কনফিউজ করার জন্য। তারপরে আর কার্ডটা বের করতে চাই। আচ্ছা, এবার বাবুরটা বলছে, দেখো বাবু কন্ট্রিবিউটেড 3/4 অফ দিস স্যালারি। আচ্ছা, ও স্যালারি ডিরেক্ট জানি 10,000, তাহলে বাবুর কন্ট্রিবিউশনটা কত, 20,000-এর 3/4, 20,000-এর 3/4 কত, 15,000 নাকি, হ্যাঁ 15,000। 15,000 টাকা। দুজনের কন্ট্রিবিউশন এখন জানি, আর একজন বাকি আছে, এটা কে, মালিক। মালিকেরটা এবার বের করতে হবে। দেখো মালিকেরটা কি বলছে, আচ্ছা এখানে একটা কথা ছিল, হুইচ ইজ টুয়াইস দ্য স্যালারি অফ মালিক। তাহলে বাবু যে কন্ট্রিবিউশনটা করছে সেটা হচ্ছে মালিকের স্যালারির দ্বিগুণ আসলে, মানে বাবু যে 75,000 দিছে এটা মালিকের স্যালারির দ্বিগুণের সমান। তাহলে মালিকের স্যালারি আসলে কত, এটার অর্ধেক, 15,000-এর অর্ধেক মানে 7,500 টাকা হচ্ছে মালিকের স্যালারি, এবং মালিক কন্ট্রিবিউট কত করছে, তার নিজের স্যালারি 1/4, মানে স্যালারির 75,000-এর 1875। হ্যাঁ 1/4। আর আমাদের স্যালারি কখনো টার্গেট না, তার মানে এই স্যালারিটা আমাদের কন্ট্রিবিউশন বের করার জন্য কাজে লাগলো। তো 7,500-এর 4/1 কত, 1875। 1875। শেষ, আর কেউ নাই বাকি, এই তিনজনের টাকাটা যোগ করে এগুলো সবগুলো কন্ট্রিবিউশনের টাকা। তাহলে আসলে আসলে কত, দেখো 75 লাস্টে আছে যে একটা অপশনে, অপশন বি, যোগ করা লাগতেছে না। ভাইয়া হ্যাঁ ভাইয়া মালিকেরটা আবার একটু বুঝান তো। আচ্ছা, একে তো আমাদের কারো স্যালারি জানার দরকার নাই, আমাদের জানার দরকার হচ্ছে কন্ট্রিবিউশন কত। তো বাবুরটা না যায় না, কিন্তু বের করা যাইতেছে না, কারণ বাবুর স্যালারির সাথে কানেকশন আছে দুই জায়গায়, আরিফের এবং বাবুর।
ঠিক আছে, বাবু স্যালারি 20,000, তাহলে বাবু স্যালারির সাথে মিলিয়ে দেখতেছি কি, এই যে আরিফ দেয় হচ্ছে কি, বাবু স্যালারির হাফের সমান কন্ট্রিবিউশন দেয়, 10,000 বের করলাম। বাবু আবার নিজের স্যালারি 3/4 দেয়, বের করলাম। আবার এখানে একটা লাইন অ্যাড করে রাখছিল, উইচ ইজ টুয়াইস দ্য স্যালারি অফ মালিক। মানে কি, বাবু যে কন্ট্রিবিউশনটা করছে 15,000 টাকা, সেটা মালিকের স্যালারির কি দ্বিগুণ। তো স্যালারির দ্বিগুণ 75,000, তাহলে আসলে স্যালারিটা কত? সরি 15,000, তাহলে আসলে স্যালারিটা কত? অর্ধেক, মানে 75,000। মানে এই স্যালারিটা হচ্ছে কি, এই স্যালারিটা 15,000, সেটা আসলে মালিকের স্যালারির দ্বিগুণের সমান। তার মালিকের স্যালারি কত? এটার অর্ধেক, মানে কত? 7,500। তো স্যালারি কত সেটা তো জানার বিষয় না, জানার বিষয় কি কন্ট্রিবিউশনটা কত। কন্ট্রিবিউশনটা কত? ওই স্যালারি 1/4, মানে 7,500 এর 1/4, তাহলে মানে কি 1,875 টাকা। এখন 3 জনেরই আমি কন্ট্রিবিউশন জানি, যোগ করে দিব। আমি যোগ করবো না, কারণ অপশন এক জায়গায় লাস্টে 75 আছে, সেটা অপশন বি এর জন্য আর দেখলাম না কত হয়। বুঝে গেছে? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, আর দুইটা আছে। 19, a certain test contains 8 section with 25 question numbered from 1 to 25. In each section, আচ্ছা, তার মানে 8টা সেকশন আছে, প্রত্যেকটা সেকশনে 25টা করে কোয়েশ্চেন আছে, এবং ওগুলা নাম্বারিং করা আছে কি সিরিয়ালি 1 থেকে 25 পর্যন্ত। If a student answers all the even numbered questions correctly and 3/4 of the odd number questions correctly, how many questions did he answer correctly? মনে করো 8টা সেকশন, তো প্রত্যেক সেকশন এভাবে আছে 1 2 3 4 5, এভাবে 25 পর্যন্ত আছে নাম্বার সংখ্যা। ঠিক আছে, মানে 25টা করে কোয়েশ্চেন আছে। ও ইভেন নাম্বার সংখ্যা, ইভেন সংখ্যা মানে কোনগুলা? 2 4 6, এই সবগুলা কোয়েশ্চেনই ও কারেক্ট করতে পারছে, সবগুলা কারেক্ট হয়েছে। তবে যেগুলো অড নাম্বার ছিল, মানে কি 1 3 5 7, বিজোড় সংখ্যাগুলা যে কোয়েশ্চেন নাম্বার ছিল, ওগুলা সব পারে না, ওগুলার মাত্র 3/4 অংশ কারেক্ট করতে পারছে। তাহলে এইভাবে সে টোটালি কয়টা কোয়েশ্চেন কারেক্ট করছে এটা আমাকে জানতে চাইছে। আচ্ছা, অড কয়টা আছে, ইভেন কয়টা, সেটা আগে জানতে হবে। তাহলে যে অড যে সবগুলা পারলো, কয়টা পারলো আসলে? তো 1 থেকে 25 এর ভিতরে ইভেন সংখ্যা আসলে কয়টা আছে? 12টা। হ্যাঁ, 12টা আছে। কিভাবে 12টা আছে, যারা জানো না তারা হাত দিয়ে কই নিয়ে বের করতে পারে যে কয়টা আছে। 2 4 6 ভাবে কাউন্ট করলে 12টা হয়, আর বাকি 13টা হয় কি অড। এগুলো ইভেন, এটা অড। Odd number. ইভেন সবগুলোই পারছে। তো এক একটা সেটে যদি 12টা ইভেন হয়, তাহলে টোটালি ইভেন কয়টা আছে? আর সেট তো কটা? সেট তো 8টা। কারণ এখানে কত হয়? 94 96। ঠিক আছে, তার মানে ইভেন সংখ্যা 96টাই ও পারছে। আর অড, অড কয়টা আছে? 13, প্রত্যেকটা ইয়েতে কয়টা আছে? 13টা। কিন্তু সেকশন কয়টা? 8টা। টোটাল সংখ্যা হচ্ছে এগুলা। তবে এই সবগুলা তার পারে নাই, পারছে কয়টা? এই সবগুলার 3/4। তার মানে এখানে 2। ঠিক আছে, এখানে কত আছে দেখো, 13 × 6 কত হয়? 104 নাকি? 13 × 6 18 1 7 78 নাকি? এখন তাইলে এইটা আর এটা, এই টোটালি এই কয়টা ম্যাথও পারছে কারেক্টলি, তো এগুলা যোগ করো, কত হয় দেখো। 174 হবে? জি ভাইয়া 174 আসে। হ্যাঁ, তো জিনিসটা কি দাঁড়ালো, প্রত্যেকটা সেটে ইভেন অড কয়টা সেটা আগে বের করে ফেলবো। ইভেন নাম্বার সবগুলো পারবে। এক একটা সেটে 12টা করে ম্যাথ পারলে 8টা সেটের কি 96টা ম্যাথ তো কারেক্ট পারছে। অর্ডের ভিতরে প্রত্যেকটা সেটে 13টা অড, তার মানে 8টা সেটে 13 × 8টা অড সংখ্যা আছে, কিন্তু ও সব তো পারে নাই, 3/4 পারছে। তাই 3/4 দিয়ে একবারে গুণ করলাম, কাটো 2 আসে, তার 3 2 6, 6 আর 13 হয় 78, তার মানে 96 আর 78 174টা পারছে। অপশন বি। আমাকে একটু ইভেন নাম্বার দিয়ে একটু আরো একটু বুঝিয়ে দিন। ইভেন অড মানে জোর বিজোর, তো 1 থেকে 25 এর ভিতরে সংখ্যাগুলো কাউন্ট করো না, কয়টা হয়? না বুঝছি, 12 × 8 এরপরে 96 কেমন আসছে?
এখান থেকে উনি 13 তে এখান থেকে কেমন আসছে? ও আচ্ছা, 13টা কিভাবে আসলো? 1 থেকে 25 এর হ্যাঁ ভিতরে হ্যাঁ সংখ্যা টোটালি 25টা, 25টা ম্যাথ বা 25টা কোয়েশ্চেন। তো 25টার ভিতরে যদি 12টা ইভেন হয়, তো বাকি হুম, 13টা তো অড হয়। তো এক একটা সেটে আচ্ছা আচ্ছা 13টা অড আছে, একটা সেটে 13টা অড, এক একটা সেটে। সেট তো টোটালি 8টা, তাহলে টোটালি কয়টা অড? 13 ইন্টু 8। 13 তো 13 ইন্টু 8 তো একবার বের করে লাভ নাই, কারণ সব তো পারে নাই। ও কয়টা পারছে? ওই 13 ইন্টু 8 এর 3/4 অংশ পারছে। তো ওই জন্য একবারে গুণ করতেছি এটা না বের করে। 3 ইন্টু 4, 3/4। 4 দিয়ে এটা কাটা যায়, এটা 2 হয়, 3 দুগুণা 6, তার 6 ইন্টু 13 মানে 78টা হয়। বুঝছি। হুম, ওকে, আজকের দিনে লাস্ট ম্যাথ। When positive integer x is divided by positive integer y, the remainder is 9. If x by y equal to 96.12, what is the value of y? একটা সংখ্যা x, ওটাকে আমি যখন y দিয়ে ভাগ করি, আমাকে ভাগশেষ দেয় 9। ভাগফল কত দেয় সেটা বলে নাই, ভাগশেষ দেয় 9। ওকে, আবার একই কথা বলছে, দেখো x বাই y করলে হয় 96.12, এটা বলছে। ঠিক আছে, এখন যখন আমি এটাকে এভাবে লিখতে পারতাম না, 96.12y এভাবে লিখতে পারতাম। এটা লেখা মানে কি আসলে প্রত্যেকটার সাথে y আলাদা করে আছে, যে এটা এভাবে লেখা যেত। কেন? এই যে দশমিকের পরে যে অংশটা, এটা এই অংশটা কিন্তু আসলে আমাদের ভগ্নাংশ, ইয়া কি বলে, ভাগ করার পরে যে ভাগশেষটা ছিল সেটা দশমিক অংশ আসছে। যদি আমি একটু বোঝানোর জন্য দেখাই, মনে করো তুমি যদি 2 দিয়ে 5কে কাটতে যাও, ঠিক আছে, 2 বার যায়, তারপরে 4 হয়, হারা থেকে 1, দশমিক দিয়া, এই যে এটা ভাগশেষ অংশটা, ঠিক আছে, ভাগশেষ অংশটাকে আমি এখন অ্যান্সার আনার জন্য দশমিক দিয়ে একটা শূন্য দিলাম, পরে যা 5 হয়েছে। তার মানে যে ফ্র্যাকশনের পরে যে অংশটা, দশমিকের পরে যে অংশটা, এটা কিন্তু আমার ভাগশেষ। ঠিক আছে, মানে এই অংশটা কিন্তু আমার ভাগশেষ, মানে 0.12y কিন্তু আমার ভাগশেষ অংশটা। ঠিক আছে, এটা আমার রিমাইন্ডার অংশটা, এবং এই অংশটারও আমার রিমাইন্ডার অংশ কত নয়, ডিরেক্ট বলিয়ে দিছে। এটুকু বুঝছো যে 0.12y যে আসলে রিমাইন্ডার, এই যে 96.12 এর ক্ষেত্রে 0.12 আসলে কিন্তু রিমাইন্ডার, 96 হলো ডিরেক্ট ভাগফলটা, মানে এটা ভাগশেষ, এটা ভাগফল। ভাগফল আর 0.12 হচ্ছে ভাগশেষ, কারণ এই যে এইভাবে বের করছি, এই যে ভাগফলটা পরে ভাগশেষটাকে পরে এখানে আনার জন্য কাটার পরে 0.5 আসছে। তো এটা কেন জানতে হইতেছে? কারণ কি দেখো, এখানেও এক্স ওয়াই ইকুয়াল টু এটা, এখানেও এক্স ওয়াই ইকুয়াল টু এটা, তো এখানে যেটা ভাগশেষ ওটাও এখানে ভাগশেষ। তার মানে কি আসলে 0.12, মানে এখানকার যেটা ভাগশেষ সেটাই কিন্তু আসলে মান নয়, এই যে এখানে ভাগশেষ ডিরেক্ট নয় যে বলে দিছে। ভাগফল জানার ব্যাপার না, কারণ ভাগশেষ দিয়ে আমার একটা রিলেশন আছে। তার মানে 0.12y ইকুয়াল টু 9, তো y ইকুয়াল টু কত হবে? 9/0.12, তার মানে আসবে 100 বাই এখানে 12, এটা কাটলে কত আসে দেখো, এটা 3, এটা 4, এটা 25, মানে 75, মানে y ইকুয়াল টু 75, y মানে 75, অপশন বি। ম্যাটটা কি বুঝো নাকি আরেকবার বলবো? ভাই ওই আরেকবার মাছ বলুন। থেকে একটু বুঝাই দিবেন। আচ্ছা, যেটা আগে ছিল সেটা বলি। এক্স বাই ওয়াই করার পরে ভাগশেষটা 9 থাকে, ভাগফলটা কত থাকে সেটা আমার বলে না, এই জন্য আমরা ভাগফলের জায়গাটা খালি রেখে +9 লিখলাম। আবার বলতেছি কি এক্স বাই ওয়াই ইকুয়াল টু 96.12, ঠিক আছে, তো এটাও এটাও যেটা, এটাও সেটা। তো এখানে যেটা ভাগশেষ, এখানকারও ভাগশেষটা তাহলে একই জিনিস হওয়ার কথা নাকি? কারণ একই দুইটা সংখ্যাকে ভাগ করছি আমি, তাই না? একই দুইটা সংখ্যা ভাগ করছি, এখানেও যা এখানেও তা। কিন্তু এখানে ভাগশেষটা বলছে, ভাগফল বলে নাই, এখানে ডিরেক্ট ভাগফলটা বলছে 96.12, কিন্তু 0.12 কিন্তু আসলে ভাগশেষের অংশটা। ঠিক আছে, তার মানে এখন তুমি বলতে পারতা যে 0.12 ইকুয়াল টু 9 এরকম, কিন্তু ওভাবে তো বলা যায় না। আমাদের ভ্যারিয়েবল একটা নিয়ে পরে কম্পেয়ার করা যায়, ভ্যারিয়েবলটা আসলে কোনটাই যে কিভাবে করা যাবে, যে ওয়াইটাকে আমি যদি ওপাশে নিয়ে যাই, তাহলে কি হয়ে যায়, x ইকুয়াল টু 96.12 ইকুয়াল টু ওয়াই, এটাকে দুই ভাগে ভাগ করলে তো লেখা যায় 96.1 প্লাস 0.12y, একই কথা। এটা আর এই উপরের লাইনটা একই কথা, কিন্তু কম্পেয়ার কটুক করবো ভাগশেষ অংশটাকে, 0.12y ইকুয়াল টু ওয়াই। ঠিক আছে, তো যখন তুমি জানো আসলে এটা
ভাগশেষের অংশ তুমি কিন্তু এত ইতিহাস করতে না, তুমি কি করতে যে এখানে ভাগশেষ আছে 9 আর এই যে 96.12 ক্ষেত্রে তো এই অংশটা তো ভাগশেষ, ঠিক আছে, কারণ এটা যায় না এই জন্য তো দশমিকটা আসতে, এই জন্য 0.12 ইকুয়াল টু 9। আর তুমি জানো যে ভেরিয়েবল ছাড়া বের করা যাবে না, এই জন্য নিচের ওয়াইটাকে ওপাশে নিয়ে আসলা, ওয়াইটাকে গুণাকারে রাখলা। এখন তুমি কাটতে গেলে দেখবা 9/0.12 করলে 75 আসে, তার মানে ওয়াই এর মান 75 হবে, অপশন বি। বুঝতে এবার? ভাইয়া এখানে জি 96 আর বুঝছি। হবে না? না, 96 এর কাজ নাই তো, কারণ আমার কানেকশন বের করতে পারছি শুধুমাত্র দুটা ভাগফলের ভিতরে, রিমাইন্ডারের ভিতরে আমি কানেকশন করতে পারছি, এভাবে ওয়াই বের করা গেছে। তো 0.12 এটা হচ্ছে যে রিমাইন্ডার, এখন রিমাইন্ডারটা হ্যাঁ। এখানে ভাগফলে নিয়ে আসছি। হুম, রিমাইন্ডারকে ভাগফলে নিয়ে আসি নাই, রিমাইন্ডার আবার করি দেখো ক্লিয়ারলি। এই 96.12 ভিতরে 0.12 যে আমাদের ভাগফল সেটা বুঝো, ভাগশেষ, হ্যাঁ, ভাগশেষ, ভাগশেষ ঠিক এটা আছে, ভাগশেষ। দশমিকের পরে এটা। হ্যাঁ, হ্যাঁ, তার মানে আমি যখন দেখলাম কোয়েশ্চেনে x/y করলে ভাগশেষটা থাকে 9, আবার বলতেছে x/y করলে আসে হচ্ছে 96.12, তো ব্যাপারটা তো দুইটা ইকুয়াল হওয়ার কথা না, এখানে যে এখানেও তা, তার মানে এখানের যে ভাগশেষ এখানেরও যে ভাগশেষ একই কথা, মানে 0.12 হ্যাঁ, ইকুয়াল টু 9 হওয়ার কথা। কিন্তু এভাবে আসলে কম্পেয়ার করা যায় না, একটা ভেরিয়েবল লাগবে। ভেরিয়েবলটা কিভাবে করা যায়, এই যে ওয়াইটাকে এটার সাথে বসায় দিলাম, ঠিক আছে, তাইলে এখন করতে পারবা যে 0.12 y ইকুয়াল টু 9, মানে y ইকুয়াল টু 9/0.12। এখন তুমি 75 বের করতে পারবা। ম্যাথটা উল্টাটাও হতে পারতো, দেখো যদি ম্যাথটা এমন বলতো, কিছু না যা আছে তাই, শুধুমাত্র এখানে রিমাইন্ডার না বললে এখানে বলতো যে তোমার অ্যান্সারটা, ঠিক আছে, যে ভাগফলটা সেটা 9। এখন যদি এটা বলতো তাহলে এখন কি করতাম, কম্পারিজনটা এখন করতাম কি 96 y এর সাথে 9 এর কম্পারিজন করতাম, মানে ভাগফল যদি বলতো 9 তাহলে এখানে ভাগফলের অংশের সাথে কম্পারিজন মানে 96 এর সাথে কম্পারিজন করতাম, ঠিক আছে। সবাই বুঝছে ম্যাথটা? জি ভাইয়া। আচ্ছা, তো ম্যাথ জি ভাইয়া। আর নাই, আগে রেকর্ডটা অফ করি।